সম্পন্ন করছিলাম। ভাই অনেক ভালো বোঝায়, অনেক আন্তরিক, অনেক ফ্রেন্ডলি। আশা করি আমরা ভালো ভালো কিছু এক্সপেক্ট করতে পারি। হ্যাঁ, এবং আমার ডেডিকেশন এবং আমার আন্তরিকতা নিয়ে কোনো প্রশ্ন নাই, এবং আমি যেটা করি খুব মন থেকে করি, খুব ভালোবাসা দিয়ে করি, ঠিক আছে। আমার জি ভাই। ভেতরে এই জিনিসটা আছে, আমি অত্যন্ত ডেডিকেটেড, আমি অত্যন্ত পরিশ্রমী। আমার মেধা হয়তো খুব কম আছে, মেধা জিনিসটা খুব বেশি আমার সাথে নাই, ঠিক আছে, কিন্তু ওই যে কায়িক পরিশ্রমটা কিন্তু আমার ভিতরে অনেক কিছু আছে, বোঝা গেল। জি সুতরাং ভাই। আমি হলো ওই ধরনের মেধাবীদের দলের প্রতিনিধি না। হ্যাঁ, মানে খুব মেরিটোরিয়াস বা খুব ট্যালেন্ট ওই লেভেল না, কিন্তু মানে খেটে খাওয়া যারা চেষ্টা করে লাইফে কিছু করতে চায় তাদের একজন প্রতিনিধি হিসেবে আমি আমি আপনাদের পাশে আছি। ওকে, আমার কোর্স গুলা শুনেন, আমি আবার সবার আগে বলতেছি, ব্যাপারটা এরকম না যে আমার কোর্স করলেই চাকরি পাবেন, এই ধরনের ডাকা মিথ্যা কথা আমি কখনো বলি না, কোথাও লেখি না, ইভেন এখনো বলতেছি না। বাট হ্যাঁ, দিন শেষে আমার কথাগুলি কেউ যদি মনোযোগ দিয়ে শুনেন, আমার গাইডলাইন মতো চলেন, লাইফ চেঞ্জ হয়ে যাবে। লাইফ চেঞ্জ হওয়ার জন্য এনাফ, যথেষ্ট। বুঝা গেল? আমি আপনাদের কি করতে পারি? আমি আপনাদের একটা জিনিস সহজ করে দিতে পারি। আমি একটা জিনিসগুলো কি একটা সাজায় গোছায় দিতে পারি, একটা জিনিস শর্টকাট বের করে দিতে পারি। এই জিনিসটা বুঝতেছেন না, কেন বুঝতেছেন না সেটা বুঝাই দিতে পারি। এর থেকে কিন্তু বেশি কিছু করার ক্ষমতা আমার নাই। আমি কিন্তু পুরা কনসেপ্টটা চেঞ্জ করে দিতে পারি, কিন্তু আপনার পরিশ্রমটা কিন্তু আমি করে দিতে পারি না। আমি কি বুঝাইতে পারছি ভাইরা? আমার সাথে একটু রেসপন্স করেন, রেসপন্স করলে ভালো হয়, ঠিক আছে। আচ্ছা, আর আমার যে মূল ব্যাপারটা হচ্ছে, আমার যদি 2 ঘন্টা ক্লাস করা হয়, আপনার বাসায় বসে কিন্তু 2 দিনের ডেডিকেশনের দরকার আছে। আমি কি এগেইন আই রিপিট, আমার 2 ঘন্টা ক্লাস ইজ ইকুইভ্যালেন্ট টু ইউর 2 days ডেডিকেশন এট ইউর ডেস্ক এট ইউর হোম। আমি কি বুঝাইতে পারছি ভাইরা? কথাবার্তা কি বুঝছেন? জি ভাই, জি ভাই। দ্যাট ইজ রিয়েল। সুতরাং আমি আবারও বলতেছি, আমার এই প্ল্যাটফর্মটা ওই কোনো ফাঁকিবাজদের জন্য না, কোনো রিল্যাক্স প্রেমীদের জন্য না, বা যারা যে ভাইয়ের কাছে পড়বো, এই পরীক্ষার হলে যাব, চাকরি হয়ে যাবে, বিন্দাস করব, চিল করব, না, একদমই না। লাইফে এট এ টাইম 2টা জিনিস হয় না। আপনি চিলও করবেন, আবার লাইফে সর্বোচ্চ সফলতাও পাবেন না। তাহলে যে কোনো একটা আপনাকে আগে করতে হবে। যদি আপনি একটা লাইফ খুব চিল করে কাটান, আর অন্য লাইফ সারা জীবন আপনাকে কষ্ট করে যাইতে হবে। বাট একটা লাইফ কিছুদিন যদি আপনি পরিশ্রম করেন, সারা জীবন চিল করতে পারবেন। দুটোর মধ্যে পার্থক্য কি বলেন ভাইরা? দুটোর মধ্যে পার্থক্য কি? আমাকে কি শোনা যাচ্ছে? হ্যালো ভাই, জি জি শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই নেটে কি প্রবলেম? না ভাই, নেটে প্রবলেম নেই। হ্যাঁ হ্যাঁ, একটু নেট মাইক্রোফোন অন করেন, 2-1 জন অন করেন না। আজকে একটু কথাবার্তা বলি, অনেক অনেক পড়াশোনা আমরা অনেক করি, ঠিক আছে। আমার ক্লাসের মাঝে খুব বেশি গল্প স্বল্প বা এই হয় না, কিন্তু আমি একটু প্রথম ক্লাসে একটু গল্প স্বল্প করি, ভাই ব্রাদের কথাবার্তা শুনি। বোঝা গেল ব্যাপারটা? সুতরাং আমি আপনাদের যে বোঝাইতে চাচ্ছি, আপনারা যদি ডেডিকেটেডলি, কেউ যদি 6টা মাস যদি ডেডিকেটেডলি পড়াশোনা করে, অর্থাৎ আমি আপনাদের যে সিলেবাসটা 4টা মডিউল গোছাই দিব 4 মাস 5 মাসে, আপনি যদি একা একা গোছাইতে যান, এবং আমি যদি ধরে নেই যে আপনার লেভেল আমার মতো মিন্স কি 0 পয়েন্ট, এই যে নেগেটিভ পয়েন্ট প্লাস পয়েন্ট, যদি ধরে নেই আমার মতো, আপনার মিনিমাম ওই জায়গায় পৌঁছাতে 4 বছর লাগবে। যদি আমার কথা বিশ্বাস না হয়, কেউ 4 বছর ডেডিকেশন দিয়ে একা একা তারপর আমার কাছে আসেন। আমি কি বুঝাইতে পারছি ভাইয়ারা? জি ভাই, বুঝছি। কমপ্লিট কথাবার্তা বলতেছি, কিন্তু আমার কথাবার্তা কিন্তু একদম প্র্যাকটিক্যাল কথাবার্তা বলি, এত গল্প স্বল্প দেই না, ঠিক আছে। সুতরাং আপনাদের কাজটা হচ্ছে, আমি আপনাদের কাজটা সহজ বানাই দিব, কিন্তু আপনাকে পরিশ্রম করতে হবে। শুনেন, আমি আপনাদের যে পরামর্শটা দেই, এখানে ম্যাক্সিমামই তো গ্রাজুয়েশন শেষ হয়ে গেছে, তাই তো? গ্রাজুয়েশন শেষ হয়ে গেছে। সুতরাং ব্রাদার, এখন কিন্তু আর চিল করার টাইম নাই, এখন হচ্ছে লাইফে সেটেল হওয়ার টাইম। এবং আপনি যদি ডেডিকেটেডলি যদি পড়ে থাকেন, নিজে চেষ্টা করেন, একটা জায়গায় যাইতে পারবেন। কিন্তু এই সময়টা যদি আপনি চিল করে বেড়ান, বা আমি কিছু পারতেছি না, হচ্ছে না, আপনি শুধু শুধু কি করেন, হাই হতাশ করেন, হ্যাঁ, ডিপ্রেশনে পড়েন, তাতে কিন্তু এই পৃথিবীর একটা মানুষের কিছু যাবে আসবে না। দিন শেষে লাইফ ইজ ইয়োর্স। বুঝাইতে পারছি? সুতরাং যা করার ভাইয়া আমাদেরই করতে হবে, নিজেদেরই করতে হবে। ওইসব ডিপ্রেশন করে, ওইসব হাই হতাশ করে কোনো লাভ নাই। ইস, আমি যদি হইতাম, ম্যাক্সিমামের সবচেয়ে বড় একটা হতাশার নাম
ইস আমি কি প্রাইভেট ভার্সিটির স্টুডেন্ট, আমি কি পারবো, আমার দ্বারা কি সম্ভব, আমি কি এই চাকরি পাবো, যদি আমার এরকম একটা চাকরি হইতো আমাকে ভাইবা বোর্ডে নিবে, হ্যাঁ ভাইবা বোর্ডে বের করে দিতে পারবে। একদম পুরো 90% স্টুডেন্টের কি কথা, মনের কথা। এবং আমার কাছে যারা পরে তার 70-80% স্টুডেন্টস প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট, এবং আমি প্রাউড ফিল করে বলতে পারি আমি একজন প্রাইভেট ভার্সিটির স্টুডেন্ট। বোঝা গেল? সুতরাং আপনাদের অ্যাটলিস্ট এতটুকু কনফিউশন পড়ার কোনো সুযোগ নাই যে আপনারা যদি ঠিকমতো পরীক্ষার খাতায় লিখে আসতে পারেন চাকরি পাবেন, ভাইবা বোর্ডে যে দুইটা কথা বলে আসতে পারেন চাকরি পাবেন। এবং বাংলাদেশে একমাত্র জায়গা ফেয়ার চাকরি হয় কোন সাইডে, কেউ বলতে পারেন তো, বলতে পারেন? এই যে এজিএম ভাই যে হয়েছে তার কি 1 পয়সা চা খাওয়ানো লাগছে কিনা, সে বুকে হাত দিয়ে বলুক। এই 1 পয়সা চা খাওয়ানো লাগছে আপনার কাউরে? ভাই না ভাই, আমার তো সে সময় প্রিপারেশনও মানে মোটামুটি ছিল, আমি রিটেন পাস করছি ভাই। হ্যাঁ তো এই তো রিটেন পাস করার চাকরিটা হয়ে গেছে। এই তো হয়ে গেছে। তার মানে আমি আপনাদের এতটুকু বলতেছি, ওই যে অনেকেই বলে যারা পারে না তারা খোড়া যুক্তি করে, মামা চাচা লাগে, টাকা লাগে, এই লাগে সেই লাগে, এগুলো দুনিয়ার ডাহা মিথ্যা কথা। এবং যারা কয় তারা হলো মানে নিজে হচ্ছে পঙ্গু আর একজন মানুষকে পঙ্গু বানাইতে চায়। সুতরাং ওই ধরনের মানুষের কাছে তো কখনো পরামর্শ নিতে যাবেন না, কোনো সাজেশন নিতে যাবেন না। প্র্যাকটিক্যাল কথা হচ্ছে ইফ ইউ আর ক্যাপেবল, ইফ ইউ আর ডেডিকেটেড, তাহলে একটা জায়গা কিন্তু আপনার জন্য ওয়েট করতেছে। এবং পাওয়ার সেক্টর মানে একটা জায়গা 100% আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এখানে একদম ফেয়ার চাকরি হয়। এখানে আপনি কোন ভার্সিটির, আপনি কি কি এই সেই, কোন পলিটিক্যাল ইনভলভ, কোন কি এই সেই, এগুলো কিচ্ছু দেখা হয় না। দিন শেষে আপনার চাকরি পাইতে হলে কিন্তু পরীক্ষার খাতায় মার্কস থাকতে হবে। আপনি যদি খাতা এরে দিয়ে লেখান, ওরে দিয়ে লেখান, খাতা শাটারিং করেন বা যা খুশি তাই করেন, যেভাবেই করেন, খাতায় মার্কস থাকতে হবে কিন্তু, কথার কথা। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের চাকরি পরীক্ষার 95% পরীক্ষা কোথায় হয়? বুয়েটে। বুয়েটে। এবং বুয়েট নিয়ে এখন পর্যন্ত, আজ পর্যন্ত কোনোদিন কোনো ক্লেম হয় নাই। বিভিন্ন অ্যাডমিশন টেস্ট থেকে শুরু করে বুয়েটের বা যত ধরনের পরীক্ষা হয়, এই জন্য টেকনিক্যাল জায়গায় চাকরি পরীক্ষার সবচেয়ে ভরসার জায়গার নাম কি? আমাদের মতো পরিশ্রমী, কম মেধাবী কিন্তু পরিশ্রমী ছাত্রদের ইসের জায়গাটা কোথায়? বুয়েট। বুয়েট, কোনো ডাউট নাই, কোনো ডাউট নাই। ইভেন হয়ে গেছে কয়েকদিন আগে ভাই। কোনটা ভাইয়া? এই যে ব্যাংকের সাথে জড়িত। না না, ওটা তো আহসান আল্লাহ হয়েছে, দ্যাট ইজ ডিফারেন্ট কেস। কিন্তু কথা বুঝেন, বুয়েটের কোন জানি ডিপার্টমেন্টের এক হচ্ছে স্যার জড়িত, আমি জানি, বাট দ্যাট ইজ মানে ওই ইনস্টিটিউশন না তো, মানে সে তো এই ঘটনা ঘটেছে অন্য জায়গায় যেয়ে। এতে কেন বুয়েট তার বদনাম নিবে? একটা পার্সোনাল ইসের জন্য অন্য প্রতিষ্ঠানে ঘটায় কেন বুয়েট তার বদনাম নিবে? আপনি কি বুঝতে পারছেন আমার ব্যাপারটা? জি ভাই। সুতরাং ওইটা কোনো ইস্যু না। ইস্যু হচ্ছে আমাদের টেকনিক্যাল। হ্যাঁ শুনেন, আহসানুল্লাহর ঘটনাটা কিন্তু এবারই ফার্স্ট না, এর আগে কিন্তু 2-3 বার হয়েছে। এবং এর সাথে শুধু আহসানুল্লাহর যদি আমরা দোষারোপ করি ঢালাওভাবে, এটাও ভুল হবে। এর সাথে তো ব্যাংকের ম্যানেজমেন্ট যারা আছে তারা জড়িত আছে। আগে 2-3 বার হয়েছে, তারপরে কেন তাদের শিডিউল দেওয়া হয়েছে? ঠিক ঠিক। তাহলে সুতরাং ঢালাওভাবে দিয়ে দেওয়ার, আর এখানে মানে প্রতিষ্ঠান বুয়েটের নাম কোনোভাবে আসার কোনো সুযোগ নাই। যে ব্যক্তিটা করছে সে বুয়েটের হয়তো প্রতিষ্ঠানের সাথে, কিন্তু সেটা করছে অন্য প্রতিষ্ঠানে যায়, বুয়েটে থেকে করার মতো সক্ষমতা কারণ নাই। ঠিক আছে, মানে আমি আপনাদের মোটিভেট করতেছি যে আপনারা শুধু পরিশ্রমটা করে যান, দেখেন লাইফে অনেক কিছু ওয়েট করতেছে। ওকে, আচ্ছা আচ্ছা, কয়জন জয়েন করছে? 18 জন। ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, এরপরে হচ্ছে আপনারা আমার খুব ভালো মোটামুটি আমাকে যারা জানেন, আমি মোটামুটি কমপ্লিট জব প্রিপারেশন করলে কয় ভাগে ভাগ করি জানো? 4 ভাগে। 4 ভাগে, ঠিক আছে, 4 ভাগে ভাগ করি। জাস্ট মিনিট, কই ফার্স্ট ক্লাসটা? আচ্ছা, ইতিমধ্যে আমাদের 2টা মডিউল অলরেডি হয়ে গেছে। সার্কিট মডিউল, এই যে সমস্ত ক্লাস আছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে পাওয়ারটা মোটামুটি শেষ করছি, এই যে সমস্ত ক্লাসের এগুলো থাকে এখানে, ঠিক আছে।
যদি এগুলা আপলোড করি না, আমি শুধু ভিডিও টিউটোরিয়াল গুলো আপলোড করে দিই, ঠিক আছে। আমরা পাওয়ার সিস্টেমের প্রোটেকশনটা মোটামুটি শেষ করছি, এবং আমি যে টপিকস গুলো সিলেক্ট করি সাধারণত এর বাইরে কি হয়, পরীক্ষার প্রশ্নগুলো আসে না, এবং আপনাদের জন্য আমি কি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলোও দিয়ে দিই, যার ফলে কিন্তু আপনাদের জন্য কি হয়ে যায়, সুবিধার হয়, ঠিক আছে। সুতরাং আমরা যে কাজগুলো করি তারই ধারা, এটা আমার মেশিনের 4র্থ নাম্বার, দ্যাট মিনস এটা হলো আমাদের, জানেন আমার অনলাইন জব প্রিপারেশন কততম ব্যাচ? অনলাইন প্ল্যাটফর্ম 18তম ব্যাচ। বোঝা গেল ব্যাপারটা? so much experienced I have in that sector. Okay, so ইতিমধ্যে আমাদের 2টা মডিউল হয়ে গেছে, আমরা 3 নাম্বার মডিউলে এসে পদার্পণ করছি, ঠিক আছে। সো অনেকেই আপনারা সার্কিট মডিউল শেষ করছেন, এরপরে পাওয়ার মডিউল করছেন, এখন এ মেশিন মডিউলে জয়েন করছেন বা করতেছেন, ঠিক আছে, হোয়াটএভার। সো নরমালি আমাদের মেশিন মডিউলে আলটিমেটলি কি কি জিনিস কভার করা হয় বা কভার করা হবে? কেউ একটু কথা বলেন না। ট্রান্সফরমার সবচেয়ে ইম্পর্টেন্ট, বুয়েটের চাকরি পরীক্ষায় সবচেয়ে বেশি যে টপিকস থেকে প্রশ্ন আসে সেই টপিকসটার নাম কি? ট্রান্সফরমার। কোনো ডাউট নাই, সেটা কি হয়, সিঙ্গেল ফেজ, আর একটা কি 3 ফেজ, বাট সিঙ্গেল ফেজ থেকেই 95% কোশ্চেন আসে। এবং আমাদের পড়ানোর প্রায় 5টা থেকে 6টা ক্লাসই থাকবে কিসের উপরে? ট্রান্সফরমারের উপরে। ওকে, এরপর আমাদের প্রায়োরিটি লিস্ট, যেটা ইন্ডাকশন মোটর। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের কি দিয়ে বিদ্যুৎ তৈরি করি? অল্টারনেটর। এরপরে আমি প্রায়োরিটি অনুসারে বলতেছি, মানে যেভাবে পরীক্ষায় কোশ্চেন গুলো আসে। এরপরে হচ্ছে কি সিনক্রোনাস মোটর, দেন হচ্ছে ডিসি মেশিন। ডিসি মেশিনের মধ্যে কি থাকে? ডিসি জেনারেটর, আর একটা কি ডিসি মোটর। মোটামুটি এইগুলো টপিকস থেকেই আসে। ওকে, এখন কোন কোন জায়গা থেকে প্রশ্নগুলো হয়? নরমালি সবচেয়ে বেশি প্রশ্ন হয় কার বই থেকে? বিএল থ্রেজা। তারপরে হয় কার থেকে? চ্যাপম্যান, নাম শুনছি। 3 নম্বর থাকে হোবার্ট। এবং হোবার্ট থেকে এখন পর্যন্ত যে টপিক থেকে প্রশ্ন আছে অনলি মাত্র কার উপর থেকে? ট্রান্সফরমার থেকে। ওকে, সুতরাং আমাদের চাকরি পরীক্ষার প্রায় 50% প্রশ্ন আসে ট্রান্সফরমার রিলেটেড, তার ভিতরে আবার ট্রান্সফরমার থেকে সব 95% প্রশ্ন আসে কি সিঙ্গেল ফেজ রিলেটেড। এরপরে সবচেয়ে বেশি প্রশ্ন আসে কোথা থেকে? ইন্ডাকশন মেশিন থেকে। কেন বলেন তো? এই দুটোতে বেশি প্রশ্ন আসার পিছনে একটা কারণ আছে, কারণটা বলতে পারবেন আপনারা? সবচেয়ে বেশি ব্যবহার হয় এগুলা। হ্যাঁ, সবচেয়ে বেশি ইউজড মেশিন হচ্ছে এইটা, এবং আমাদের প্রাত্যহিক লাইফের সাথে সবচেয়ে বেশি পরিমাণ জড়িত। এরপরে 3 নাম্বার জায়গা থেকে আসে হচ্ছে কার থেকে? অল্টারনেটর, ঠিক আছে। আর এই যে জিনিসগুলো এখান থেকে কম প্রশ্ন আসে, বিকজ অফ এগুলো কি রিলেটেড? ইন্ডাস্ট্রি রিলেটেড। আর এটা আমাদের কি রিলেটেড? ডেইলি লাইফ রিলেটেড। বুয়েট প্রশ্নগুলো ঠিক ওইভাবেই করে সাধারণত, যেসব জিনিসগুলো আসলে কি আমাদের প্রাত্যহিক লাইফের সাথে অতপ্রত বেশি জড়িত সেসব জায়গা থেকে, ঠিক আছে। সবচেয়ে বেশি প্রশ্ন আমি তো বললাম বিএল থ্রেজা। বুয়েট কি প্রশ্ন বানায় দেয়? সুন্দর করে বানায় ইঞ্জিনিয়ারিং করে দেয়? বোর্ড কিভাবে প্রশ্ন দেয়? কথা বলে না, কপি পেস্ট বুঝেন?
তাহলে ডাইরেক্ট যদি এহেনতে দেয়, ভাই যদি বইয়ের নাম বইলে দেয়, তাহলে আর ভাইয়ের কাছে পড়ার কি দরকার? চাকরিতে এমনি এমনি পেয়ে যাওয়ার কথা, দরকার না? কথা তো সত্যি। ভাই বুঝতে হবে তো জিনিসগুলা। বুঝতে হবে জিনিসগুলা, কারণ আমরা যে ম্যাথ গুলা করবো তার একটা ম্যাথও বইয়ের করা নিয়মের সঙ্গে কি নাই, মিল থাকবে না, কিন্তু দিন শেষে অ্যান্সার মিলবে। বুয়েটে অনেক বড় বড় একটা ম্যাথ আসে, এই বড় বড় একটা ম্যাথের অ্যান্সার কয় লাইনের হয়? অ্যান্সার কয় লাইনের হয় বা কয় লাইনের মধ্যে অ্যান্সার করতে হবে ভাইয়ারা? 2 থেকে 3 লাইন, 1 লাইন 2 লাইন 3 লাইন। বাট আপনি কি বইতে আমাকে দেখাই দিতে পারবেন যে 1-2 লাইনের মধ্যে ম্যাথ করা আছে? না। নাম্বার 1। নাম্বার 2, আমি আপনাকে বলে দিব এই ম্যাথটাই আইছে বা আসবে, কিন্তু দিন শেষে আপনি পারবেন না। এর পিছনে কারণটা কি বলেন তো? কনসেপ্ট থাকবে না ভাই যথেষ্ট। কনসেপ্ট নাই আমার, ঠিক আছে, বেসিক নাই। বিকজ অফ আমাদের জিনিসগুলো করতে হবে কিসে? একটা ইউনিভার্সাল নিয়মে। কিভাবে করতে হবে? ইউনিভার্সাল নিয়মে। ইউনিভার্সাল নিয়ম মিন্স কি? যেখানে যে অবস্থায় যাই না কেন, যে বইয়ের কাছে যাই না, যে রাইটারের কাছে যাই না কেন, কনসেপ্ট কি সেম, অর্থাৎ একই কনসেপ্টে সবকিছু আমরা জানা কি করে ফেলতে পারি, মিলাই ফেলতে পারি। আমাদের ইলেকট্রিক্যালের আমাদের মানে মাদার ফর্মুলা কে কে? ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর যা দিয়ে পুরো ইঞ্জিনিয়ারিং শেষ, ওহমস ল। তার থেকে বেসিস করে যা আসছে সিডিআর, কি ভিডিআর, হ্যাঁ। তারপরে আরো কি কি আছে? এসিএল। সব কার বেসিস? কেভিএল। দেন নোডাল, আর একটা কি মেশ, এস6। আর কি আছে? থিওরাম। সবচেয়ে বেশি ব্যবহৃত থিওরাম বা গুরুত্বপূর্ণ থিওরামটা হচ্ছে, শুনেন, আমি এখন পর্যন্ত সার্কিট বলেন, পাওয়ার বলেন, এবং সামনে এই যে মেশিন, সবকিছু আলটিমেটলি কোন নিয়মে করে শেষ করে দেওয়ার চেষ্টা করব দিন শেষে, এর বাইরে যাব না। এবং মেশিন বইতে, ম্যাথে কোন বইতে কি দেখছেন যে সার্কিট ড্র করে করে ম্যাথ করা আছে? প্রত্যেকটা ম্যাথের সাথে সার্কিট আছে, ব্লক ডায়াগ্রাম থাকতে পারে। ব্লক ডায়াগ্রাম হলো পাওয়ার স্টেজের জন্য, এবং পাওয়ার স্টেজ ম্যাথের জন্য কিছুই না। এটা এরকম কয়টা খুব আঁকাই দিব, খুব আঁকায় প্রত্যেকটা ম্যাথ শেষ হয়ে যাবে। সেটা কার কার জন্য? শুধু ট্রান্সফরমারের জন্য না, বাকি কিসের জন্য রাজু? ইন্ডাকশন মোটর, অল্টারনেটর, সিনক্রোনাস মোটর, ডিসি মোটর, ডিসি জেনারেটর, সব শেষ হয়ে যাবে। আর কিচ্ছু করা লাগবে না, কিচ্ছু করা লাগবে না, খালি এরকম কয়টা খুব আঁকাই দেবে। কিন্তু এই খোপ গুলো কিভাবে সেটাও শিখাই দিব, বোঝা গেল? আর ইকুয়েশন রিলেটেড যা আছে এইগুলা উইথ কি? উইথ কথা বলে না, সার্কিট বাকি সার্কিট বা ডায়াগ্রাম, ঠিক আছে? এই কয়টা জিনিস দিয়ে আমরা শেষ করে দেব। যদি আমাদের থিওরাম দরকার হয়, এখানে কয়েকটা জায়গায় থিওরাম অ্যাপ্লাই করতে হয়, সেখানে আমরা কি থেভেনিন থিওরাম অ্যাপ্লাই করব। বা থিওরাম আর কি কি আছে? থেভেনিন থিওরাম, দেন কি নর্টন আছে, ম্যাক্স পাওয়ার থিওরাম, সবচেয়ে বেশি যেটা দরকার হয়। আর এসি দুনিয়ার সবচেয়ে কঠিন জিনিস না, বলেন তো? এসি ভয় লাগে না এমন কে কে আছে এখানে? কেউ বলতে পারবে? এসি কে ভয় পায় না, 3 ফেজ কে ভয় পায় না, এমন কেউ আছি আমরা? জি ভাই। এখন হ্যাঁ, কি রাহাত বলো? এখন ভয় একটু কম লাগে ভাই। এর কারণ কি বড় ভাই, ছোট ভাই কও? আপনার ক্লাস করার পরে। তুমি কি সার্কিট করছো আমার কাছে? হ্যাঁ সার্কিট করছো, হ্যাঁ সার্কিট করছো, হোয়াটএভার। সুতরাং আমরা একই নিয়মে করব, একই ভাবে পড়বো। আমি আজকে সেরকম খুব বেশি ক্লাস নিব না, আজকে নরমালি আমি প্রথম ক্লাস খুব বেশি পড়াই না, আলোচনা করি, যাই হোক হোয়াটএভার। সুতরাং আমি যে জিনিসটা দেখাচ্ছি আজকে হচ্ছে মেশিন। আচ্ছা, সুতরাং এই যে ডিটেলস প্ল্যান আমরা ঠিক সেইভাবেই আমি ক্লাসগুলো সাজাইছি, ঠিক আছে? ট্রান্সফরমার নিয়ে যদিও 5টা ক্লাস লাগছে, কিন্তু 5টা ক্লাস আসলে হয় না আমি এখন পর্যন্ত যেটা দেখছি।
মিনিমাম 6টা 7টা ক্লাস লাগে যায়, ঠিক আছে? যাই হোক, এটা এরপরে হচ্ছে কি ইন্ডাকশন মেশিন, দেন অল্টারনেটর, দেন সিনক্রোনাস মোটর, দেন ডিসি জেনারেটর, ডিসি মোটর। হ্যাঁ, আরো কিছু ক্লাস রাখছি এক্সট্রা যেটা খুব বেশি গুরুত্বপূর্ণ, ওভারভিউ ক্লাস, এবং আরেকটা কি লিখছি বলতো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস। এইটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ আমি যা যা পড়াই ঠিক কোনো না কোনো ভাবে ওই জিনিস বা ওই কনসেপ্টের, শুধু তাই না, সাথে আমি কি করি, প্রিভিয়াস ইয়ারে ওই টপিকস রিলেটেড যত কোশ্চেন এখন পর্যন্ত বইতে আসছে সবগুলো কিন্তু দিয়ে দিই, এবং আমি দেখাই যে আসলে ভাই আমি যতটুক পড়াই এর বাইরে কিছু আসে না। কিন্তু আমার ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোমেন্টটা কখন? ক্লাস শুরুর মাঝখানে না শেষে? ফার্স্ট আধা ঘন্টা, ফার্স্ট 30-45 মিনিটস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, বিকজ অফ ওই দিনের ওই টপিকস রিলেটেড যা যা দরকার আগে আমি A to Z শেষ করে নেই, এরপরে শুধু আমরা কি রচনা পড়তে থাকি আর খালি আমরা কি করতে থাকি, ফিগার আউট করতে থাকি, এর বাইরে কি কিছু করি? প্রিভিয়াস এক্সপেরিয়েন্স গুলো কি বলে ভাইরা? না ভাইয়া, একদমই তাই না, ঠিক আছে? সুতরাং আমি যেটা বলি, দিন শেষে আমি আপনাদের জন্য হয়তো অনেক কিছু প্রোভাইড করব, দিন শেষে আমার এই যে কথাগুলো বলতেছি এগুলোই মহামূল্যবান। আমার ওইরকম সাজানো গোছানো ভাই ব্রাদারের মতো অত সুন্দর নোট নাই, ঠিক আছে, অত সুন্দর গাইড নাই, আমি তো আপনাদের ওরকম কিছুই দিব না, রঙিন চাকচিক্য কিছুই এরকম পাবেন না। কিন্তু দিন শেষে সবচেয়ে বেশি যে জিনিসটা পাবেন আমার মুখের এই কথাগুলা, এবং দিন শেষে এইটাই সবচেয়ে বেশি কি গুরুত্বপূর্ণ। দেখেন আপনাদের এই যে যেমন প্রিভিয়াস মেশিন ক্লাসের ইতে টোটাল 16টা হয়েছিল, সেশন 16টা নিছিলাম, সাথে প্রত্যেকটা টপিকস এর উপর কি অ্যাসাইনমেন্ট থাকে। আচ্ছা, এরপরে ডিপার্টমেন্টাল যত ধরনের বুক দরকার আমি ড্রাইভে আপলোড করে দিব উইথ সলিউশন। তারপরে নন ডিপার্টমেন্টালের জন্য আলাদা একটা ড্রাইভ আছে, যারা যারা আমাকে করছেন আমি তাদের এই ড্রাইভটাতে দিয়ে দিব, অ্যাক্সেস দিয়ে দিব, ঠিক আছে? আর যারা আমাকে পেমেন্ট করে দিয়েছেন ইতিমধ্যে তারা আমাকে ইনবক্সে, গ্রুপে না, মেইল অ্যাড্রেসটা শেয়ার করে রাখেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে প্রত্যেকটা টপিকস এর উপরে কি নোট পাবেন? হ্যান্ড নোট পাবেন, বোঝা গেল ভাইরা? আচ্ছা, এই যে ট্রান্সফরমার, এই যে ইন্ডাকশন মেশিন, এই যে অল্টারনেটর, হ্যাঁ, ডিসি মোটর, ডিসি জেনারেটর, সবকিছুর উপরেই পাবেন, ঠিক আছে? বাট আমি বলতেছি তো এগুলা আলটিমেটলি কি আপনাদের একটা বুস্ট করবে, কিন্তু আমি ক্লাসে অনেক কিছু দেখাই দিব, আমার ভিডিও টিউটোরিয়াল ডে গুলো হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আমার কথাগুলো কিন্তু দিন শেষে শুনতে হবে। শুনেন, এরকম আপনি যদি আমার কথা না শুনেন, আপনার যদি আমি এরকম একটা নোট দেই, আপনার কাছে কি মনে হয় যে আপনি সবকিছু উদ্ধার করতে পারবেন, নাকি কিছুই করতে পারবেন না? কোনটা ভাইরা? কিচ্ছুই করতে পারবেন না, ঠিক আছে? সুতরাং আমি এই ধরনের নোট বা সাজানো গোছানো নোট, ইম্পর্টেন্ট নোট, এই সেই এগুলোতে বিশ্বাস না। আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি দেখেন তো, প্রত্যেকটা টপিকস এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে ডিসকাশন, ঠিক আছে? যেমন একটু ট্রান্সফরমারটা যদি একটু দেখি তাহলে আপনারা আরো ধারণা ক্লিয়ার হইতে হবে। দেখেন এটা কি, এটা তো ট্রান্সফরমারের নোট, হোয়াটএভার। আরেকটা জিনিস ছিল, এই তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ডিসকাশন দেখছেন, খেয়াল করছেন? যেমন এই যে ট্রান্সফরমার এর প্রত্যেকটা টপিকস ভাগ করে করে করা আছে। আমি ডেফিনেটলি এগুলো আমি করে নেই, অবশ্যই এটার দিতে হবে, অবশ্যই রনি পারভেজ বই থেকে কিন্তু, ভাইয়ের বই থেকে কিন্তু কালেক্ট করা, ঠিক আছে? জিনিসগুলো প্রত্যেকটা জিনিস, এবং দেখেন বিভিন্ন সময় প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন গুলো আসা আছে সেগুলো নিয়ে কথা বলছি একটু। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি তো আজকে ইসে আছি স্যার। জি ভাই, আপনি গোল্লামারিতে বাসা নিছিলেন না ভাই? না, নিরালাতে আমার বাসা। নিরালাতে? আচ্ছা, এরপরে যে ব্যাপারগুলো আছে এই যে প্রত্যেকটা জিনিসে আছে, এবং প্রত্যেকটা জিনিস A to Z আপনারা এখন দেখতে কেমন দেখা যাচ্ছে, দেখলে ভয় লাগতেছে না? জিনিসগুলো আসলে কি ভয় লাগতেছে কিনা? কিন্তু দিন শেষে আমি আজকে বলতেছি এই ট্রান্সফরমারটা পড়ানোর পরেই আপনাদের ভিতরে
সবচেয়ে বেশি একটা ফিলিংস কাজ করবে, ভালো লাগাগুলো কাজ করবে। বোঝা গেল? দ্যাট আই অ্যাসিওর। অটো ট্রান্সফরমারের নাম শুনছেন? দেখেন অটো ট্রান্সফরমার কত সুন্দরভাবে ইনশাল্লাহ করাই দিব, এবং প্রত্যেকটা জিনিস একটা স্পেসিফিক নিয়ম ফলো করে সব শেষ করে দিব, যার ফলে আপনাদের কনসেপ্টগুলো ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। দ্যাট আই অ্যাসিওর। বোঝা গেল? সুতরাং প্রিভিয়াস এর প্রত্যেকটা এইভাবে টপিকস এর নোট আছে, হ্যাঁ, প্লাস হচ্ছে এই যে বিভিন্ন নোট আছে আমার কাছে, হটেভার যেগুলো যেগুলো দরকার শেয়ার করা দরকার আমি শেয়ার করে দিব, ঠিক আছে? যেগুলো পড়ানো দরকার আমি ধরে পড়াই দিব। নোট নরমালি আমি নোটগুলো শেয়ার করি হচ্ছে কখন, আমার ভিডিও ক্লাসগুলো যখন দেখবেন তখন কিন্তু নোটগুলো কাজে দিবে, তার আগ পর্যন্ত কিন্তু নোট দেখে কিন্তু কিছু বুঝবেন না। আমি কি বুঝাইতে পারছি? কোনো লাভ নাই কিন্তু, ঠিক আছে? আচ্ছা, যেমন আপনাদের যদি কিছু আইডিয়া দেই। আচ্ছা দেখেন, আমাদের সবচেয়ে প্রধান যে টপিকস নিয়ে আমরা ডিসকাশন করব সেই টপিকসটা হচ্ছে কি? ট্রান্সফরমার। ওকে, সো ট্রান্সফরমার কয়টা টার্নস থাকে, মানে ট্রান্সফরমার কয়টা প্রান্ত থাকে? প্রাইমারি এবং সেকেন্ডারি। এবং প্রাইমারি ট্রান্সফরমার এমন একটা মেশিন, নন রোটেটিং মেশিন, এবং প্রাইমারি সাইডে আমি যে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করি, সেকেন্ডারি সাইডে একটা ভোল্টেজ পাই, বাট সেটা কি কম পাই অথবা বেশি পাই, সেই নাম সেটা কি কি নাম হয়েছে? স্টেপ আপ অথবা কত ডাউন? কি ডাউন? স্টেপ ডাউন। বাট ট্রান্সফরমার এমন একটা মেশিন, দেয়ার ইজ নো ইলেকট্রিক্যাল কানেকশন বিটুইন তার প্রাইমারি এবং সেকেন্ডারি সাইডে কোনো কি থাকে না, ইলেকট্রিক্যালি কোনো কানেকশন থাকে না। তার মানে ওইখানে ঘটনা ঘটেটা কি? ওখানে ঘটনাটা কি? কি ফ্লাক্স তৈরি করে? ইলেকট্রোম্যাগনেটিক ফ্লাক্স। ইলেকট্রোম্যাগনেটিক ফ্লাক্স। বোঝা গেল? সো দিস ইজ দ্য আইডিয়াল ট্রান্সফরমার। আইডিয়াল ট্রান্সফরমার কেন বলতেছি? অর্থাৎ ট্রান্সফরমার মেইনলি কি? কয়েল, পেঁচানো। পেঁচানো কয়েল মিন্স কি? ইন্ডাক্টর না? ঠিক আছে, বাট এখানে জাস্ট সিম্পলেস্ট ভার্সন। সুতরাং এই জিনিসগুলো আমরা সেই ক্লাস 9 থেকেই জানি। ওকে, যে ভিয়ন বা ইয়ন এখানে কিভাবে সেম হয়, এইটা কি হয়, হোয়াটএভার। দিস ইজ দ্য জেনারেল ইকুয়েশন অফ ট্রান্সফরমার। আচ্ছা, জিনিসগুলো আমি আরো অ্যানালাইসিস করতেছি, সেটার সমস্যা নাই, আমি ড্রয়িং শুরু করতেছি, জাস্ট একটু দেখাই মানে আমাদের ক্লাসগুলো কিভাবে হয় একটু দেখেন আর কি। এই যে এই জিনিসগুলো নিয়ে আমরা ডিসকাশন করতে থাকি। দেখেন ডিসকাশন কিন্তু চলে গেছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু কোনো কি করি নেই, কোনো ম্যাথ স্টার্ট করিনি। দেখছেন কত পরে যে ম্যাথ স্টার্ট করছে, খেয়াল করছেন? হ্যাঁ, সুতরাং আমাদের এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ। আমরা ট্রান্সফরমার নিয়ে যদি একটু কথা বলি তাহলে, আচ্ছা গেলে তো ট্রান্সফরমার, তারপরে এই রিলেটেড এই যে যত টপিকস গুলো আছে সবকিছু আসলে আমাদের থাকে, ঠিক আছে? সবকিছু নিয়ে ডিসকাশন করা হয়। ট্রান্সফরমার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, তারপরে ইন্ডাকশন মেশিন, অল্টারনেটর, সিনক্রোনাস মোটর। আচ্ছা, তার মানে আপনাদের সবকিছু কিন্তু কি করা আছে আমার কাছে অলরেডি, সব প্রত্যেকটা টিউটোরিয়াল রেকর্ডেড আছে। বোঝা গেল? মাঝে মাঝে কিছু কনসেপ্টের আমার মনে হইলো যে রেকর্ডেড যে জিনিসটা আছে সেটা দিলে আপনাদের জন্য ভালো হয়, সেই জিনিসটা আবার আমি আপলোড করে দিব, নতুন নতুন কিছু কনসেপ্ট দিব। কিন্তু দিন শেষে কনসেপ্ট গুলো কিন্তু সেম, আলাদা কিছু না। এমন না যে আমি এবার মেশিন বসে এই কনসেপ্ট পড়াইছিলাম, পরবর্তী মেশিন বসে যায় কিন্তু আবার আলাদা কনসেপ্ট পড়াবো। এটা কি আসলে সম্ভব, পসিবল ভাইরা? এটা কি পসিবল নাকি মাদার জিনিসগুলো সব সেম একই? মাদার জিনিসগুলো সেম। মাদার জিনিস হয়তো আমি এক্সট্রা কিছু এক্সাম্পল প্লাস মাইনাস করতে পারি। বোঝা গেল ব্যাপারটা? এই যে দেখেন, এই যে দেখেন যে পাওয়ার স্টেজ দিয়ে কিভাবে আমরা ম্যাথ গুলো করি। হ্যাঁ, প্রত্যেকটা পাওয়ার স্টেজ দিয়ে কিন্তু শেষ করে দেয়া যায়, এফিসিয়েন্সির ম্যাথ বা আরো অনেক জিনিস আছে, ঠিক আছে? এইভাবে আর কি, হোয়াটএভার। সুতরাং দ্যাটস ইট, আমাদের পড়ানোর সিস্টেম গুলো মোটামুটি এরকমই। আর সুতরাং আমরা এই সিকোয়েন্সটা ফলো করব। নরমালি রবি মঙ্গল বৃহস্পতি আমরা ক্লাস করি বা করার চেষ্টা করব, ঠিক আছে? বাট দিন শেষে হচ্ছে কি প্রফেশনাল লাইফ, আসলে অনেক কিছু এদিক সেদিক হয়, ঠিক আছে? অনেক কিছুই অনেক সব দিনই কিন্তু আমি মেনটেন করতে পারি না, ঠিক আছে? সুতরাং আপনাদের সাইড থেকে আমাদেরকে একটু মাঝে মাঝে কিন্তু কনসিডার করতে হবে। আমি কি বুঝাইতে পারছি ব্যাপারটা? বাট এতটুকু শিওর, মানে আমি আপনাদের কোর্স শেষ না করে আবার আরেকটা কোর্স শুরু করব না, তাতে যতদিন সময় লাগে লাগুক, ঠিক আছে? আর একটা কথা, কারো যদি মনে হয় যে ভাই আমি ওই কোর্স পাইনি, ওই কোর্সটা দরকার, তাড়াতাড়ি শেষ করেন, সামনে পরীক্ষা চলে এসেছে, এই সেই, এরকম তাড়াহুড়ো করে আমি কোর্স শেষ করি না। আপনাদের যদি লাগে অন্যান্য কোর্স বা অন্যান্য মডিউল, আপনারা আমাকে কি করে
পেমেন্ট করে আপনারা আমার কাছ থেকে মডিউল নিয়ে নেবেন, রেকর্ডেড গুগল ড্রাইভ অ্যাক্সেস, এবং পরবর্তী ওই কোর্সটা যখন শুরু হবে ফ্রি জয়েন করবেন। আমি কি বোঝাইতে পারছি? কিন্তু আমাকে তাড়াহুড়ো দেওয়া যাবে না ভাই, তাড়াতাড়ি কোর্স শেষ করেন, পরীক্ষা চলে আসছে, এত সময় নিচ্ছে কে, আমার বয়স শেষ হয়ে গেছে, তাতে আমার খুব বেশি নাই, কারণ আপনাদের জন্য অ্যাভেলেবেল অপশন কিন্তু আছে, ঠিক আছে? এবং আমার নর্মালি রেকর্ডেড ক্লাস এবং লাইভ ক্লাসের মধ্যে খুব বেশি পার্থক্য হয় রাজু? না ভাই, ওই হ্যাঁ, একই ধরনের। একদম একই ধরনের। দেখবেন যে আমার ক্লাসে খুব বেশি প্রশ্ন, ভাই ওইটা এরকম হইলো কেন, ওইটা এরকম হইলো না কেন, ওইটার ক্যালকুলেশন এইটা আসলো কেন, ওইটার অ্যান্সার এরকম আসলো কেন? কারণ আপনি যেখানে বলবেন, আপনি বলার আগে কিন্তু আমি জিনিসগুলো অনেক বলে দিই, বোঝা গেল? আমি বারবার রিপিট করি। সুতরাং এই জিনিসগুলো আপনারা একটু খেয়াল রাখেন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন লাইভ ক্লাসে কি করার জন্য, লাইভ ক্লাসে জয়েন করার জন্য। এর কোনো ডাউট নাই। আমি কিন্তু বলতেছি গুগল ড্রাইভে আমি নোট দেই, আমি অ্যাসাইনমেন্ট দেই, অ্যান্সার দেই, প্রিভিয়াস এর কোশ্চেন দেই। শুনেন, এগুলো হলো আপনাকে একটা স্পিডের উপর রাখা, নাথিং ইজ। কিন্তু দিন শেষে দেখবেন আমি অনেক পেঁচাল পারি, কিন্তু দিন শেষে আমার এই কথাগুলোই কিন্তু দিন শেষে গুরুত্বপূর্ণ এবং আপনাকে অনেক কিছু দেবে। ওকে, সুতরাং আমাদের টপিকস এর নাম ট্রান্সফরমার। ওকে, ট্রান্সফরমার আমি জানি না কোথায় পড়বো, যে কোনো বই থেকেই পড়ি, কনসেপ্ট সেম। ওকে, সো দিস ইজ দ্য সিম্পলেস্ট ভার্সন অফ এ কি ট্রান্সফরমার, আইডিয়াল ট্রান্সফরমার। হোয়াই আইডিয়াল ট্রান্সফরমার ব্রাদার? কেন আইডিয়াল ট্রান্সফরমার বলি? এর কারণ কি? সেকেন্ডারি উইন্ডিং থাকে। দেয়ার ইজ নো লস বিকজ অফ আমি কোনো কি করি নাই, আমি কোনো ওয়েন্ডিং, রেজিস্ট্যান্স, রিঅ্যাকট্যান্স কিছুই কি করি নাই, কনসিডার করি নাই। তার মানে প্রাইমারিতে একটা সাপ্লাই দিলাম ভি অন, আমি সেটা কোথায় যায় এই আউটপুটটা পাবো? লোডে। লোডে। লোড সাইডে আমাদের যে ভোল্টেজ আছে তার নাম হচ্ছে কি, সে V2। তার মানে এদিক দিয়ে কি একটা কারেন্ট পাস করবে, এদিক দিয়ে কি আর একটা কারেন্ট পাস করবে। এটা কি নাম্বার অফ কি ট্রান্স অফ প্রাইমারি সাইড, ট্রান্স অফ সেকেন্ডারি সাইড, বুঝা গেল? এবং একটা ভোল্টেজ ইনডিউসড হবে বিকজ অফ এখানে একটা যে ভোল্টেজ ইনডিউসড ইয়নটা হবে সেইটাই মিউচুয়াল ইন্ডাকশনের ফলে কোথায় যাবে, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের ফলে সেকেন্ডারিতে যাবে। সেকেন্ডারিতে যাবে, এবং সেই ইনডিউসড ভোল্টেজের নামটা কি হবে? E2 ইয়ন থেকে E2। এবং আমরা বিকজ অফ আইডিয়াল ট্রান্সফরমার ধরছি, আমাদের এখানে কি কোনো ইম্পিডেন্স আছে, কোনো রেজিস্ট্যান্স, রিঅ্যাকট্যান্স আমরা কাউন্ট করছি না ভাইয়া। তার মানে এখানে কি কোনো লস নাই, আমরা ধরে নিচ্ছি। দ্যাটস ওয়াই দিস কল্ড অ্যাজ আইডিয়াল ট্রান্সফরমার। এক্ষেত্রে আমরা কি বলতে পারি যে V1 এবং E1 সেম ভোল্টেজ বিকজ অফ দেয়ার ইজ নো লস, V2 এবং E2। তার মানে সবসময় সাপ্লাই ভোল্টেজ সাইডটা আমরা কি নিয়ে লিখি, কি নামে লিখি? V1। এবং লোডেড ভোল্টেজটা কি নামে লিখি সবসময়? অলওয়েজ V2। বাট ইন দ্যাট স্পেসিফিক ম্যাথ V1 E1 এবং V2 E2 কি সেম। এবং আমরা জানি কি ট্রান্সফরমার কয় টাইপের হয়? স্টেপ আপ আর একটা কি স্টেপ ডাউন। স্টেপ ডাউন। এইটা ডিপেন্ডস করে কি তার নাম্বার অফ টার্নস নাম্বারের উপরে, ঠিক আছে? তার মানে পাক সংখ্যা যত বেশি হবে ভোল্টেজ তত কি হয়, ভোল্টেজ তত বেশি হবে আর কারেন্ট তত কম হবে। তার মানে V1 ভাগ V2 সমান কত? N1 ভাগ কত? N2। কেউ যদি বলে ভাই V1 না লিখে আপনি যদি E1 লেখেন, কেউ বাধা দিবে? কেউ বাধা দেবে না। বাট দিস ইজ অ্যাপ্লিকেবল ফর হুইচ ট্রান্সফরমার? আইডিয়াল ট্রান্সফরমার। ওকে, সো ইতিমধ্যে আমার ভাই ব্রাদাররাই বলে দিচ্ছে যে ভোল্টেজ যদি বেশি হয় তাহলে টার্ন সংখ্যা বেশি হবে, কিন্তু কারেন্ট কি হবে? কারেন্ট কি হবে? I1 বাই I2 সমান কত? N2 ভাগ N1। তার মানে ভোল্টেজের সাথে তার রিলেশন সমানুপাতিক, অর্থাৎ ব্যাপারটা এরকম বলতে পারি V প্রপোর্শনাল টু N, বাট কারেন্টের সাথে তার রিলেশন কি? ব্যস্তানুপাতিক। খুব গুরুত্বপূর্ণ। এবং আমরা মোটামুটি ট্রান্সফরমার শেষ করে দিব এই রেশিও বা ট্রান্সফরমেশন রেশিও বা রেফার করা ভ্যালু দিয়ে, তাই তো রাজু? এইটা দিয়ে সব শেষ করে দিব। এরপরে আসেন যে আমরা একটা অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করি কার ট্রান্সফরমার। দেখেন এই জিনিসটা ম্যাজিকের মতো চেঞ্জ করবে, আপনার পুরো লাইফটা চেঞ্জ করে দিতে পারে, বিলিভ করেন আর না করেন। দেখেন কি হয়,
আমরা সাপ্লাই অলওয়েজ কোন সাইডে দিব রাজু? primary side. প্রাইমারি সাইডে। যদি প্রাইমারি সাইডে সাপ্লাই দেই তাহলে তার একটা কি কি থাকবে? একটা রেজিস্ট্যান্স থাকবে আর তার একটা কি থাকবে? রিঅ্যাকট্যান্স থাকবে। মানে impedance. হ্যাঁ, ইম্পিডেন্স থাকবে। ওকে, এটা তার কি পার্ট? ম্যাগনেটিক পার্ট, ম্যাগনেটিক ম্যাগনেটাইজেশন বা এক্সাইটেশন ব্রাঞ্চ, রাইট? এক্সাইটেশন ব্রাঞ্চ। হ্যাঁ, তার অবশ্যই কি একটা ট্রান্সফার হয়ে দিলে তার অবশ্যই কি থাকতে হবে? তার নাম্বার অফ টার্নস, পাক সংখ্যা থাকতে হবে। এবং দেয়ার ইজ নো ইলেকট্রিক্যাল কানেকশন বিটুইন কোন সাইড? প্রাইমারি এন্ড সেকেন্ডারি সাইড। সেকেন্ডারি সাইড। এবং সেকেন্ডারি তার একটা কি থাকবে? আলাদা আলাদা। হ্যাঁ, এবং ফাইনালি সে কার সাথে কানেক্টেড থাকবে? একটা লোড থাম্ব সাইড। রুল ইতিমধ্যে বলছি, লোড সাইডে যে ভোল্টেজটা থাকবে সেই ভোল্টেজের নাম অলওয়েজ কি হবে? লোড সাইডে ভোল্টেজের নাম কি হবে? V2. V2, V2। আর সাপ্লাই ভোল্টেজ কত? V1। V1. আচ্ছা, এই যে ব্রাঞ্চটা দেখতেছি, এই ব্রাঞ্চকে আমরা কি বলতেছি? V2 কে সেকেন্ডারি ভোল্টেজ বলা যায় না? এক্সাইটেশন ব্রাঞ্চ। হোক সেকেন্ডারি ভোল্টেজ, কিন্তু সেকেন্ডারি ভোল্টেজটা থাকতেছে কোথায়? না, ওটাই বলছি, মানে বলা যায় না সেটা। হ্যাঁ, অবশ্যই, কেন না? 100% সেকেন্ডারি ভোল্টেজ। দিস ইজ ইউর সাপ্লাই, দ্যাট মিন্স প্রাইমারি। দ্যাট ইজ ইউর আউটপুট, দ্যাট ইজ সেকেন্ডারি। বাট E1 E2 ইজ ডিফারেন্ট কেস, দিস ইজ ইনডিউসড ভোল্টেজ। রাজু আবার বলো, কি বলছি? ইনডিউসড ভোল্টেজ। ইনডিউসড ভোল্টেজ, দ্যাট ইজ ডিফারেন্ট কেস, কমপ্লিটলি ডিফারেন্ট কেস। ক্লিয়ার ব্যাপারটা? অর্থাৎ এই ভোল্টেজ যদি ইনডিউসড না হয় তাহলে আরেকটা জায়গায় যেহেতু সে ইনডিউসড হইতে পারবে না। এবং এই ইনডিউস থেকে এই যে এটা কি লস হয় কার কারণে? লস কম্পোনেন্ট ইম্পিডেন্সের কারণে। হ্যাঁ, এই তো এটার কারণে। সুতরাং একটা জিনিস খেয়াল করো, V1 ইজ গ্রেটার দেন E1। কথা বুঝছো রাজু? বাট E2 ইজ গ্রেটার দেন V2। বলো তো কেন? কারণ সেকেন্ডারি তার ইনডিউস ভোল্টেজ উৎপাদন হচ্ছে, তারপরে V2 তে যাচ্ছে। হ্যাঁ, ক্লিয়ার, খুব সিম্পল ব্যাপার। কারণ আমি সাপ্লাই যা দিব এখানে তো অবশ্যই তাই পাবো না, বিকজ অফ দেয়ার ইজ এ লস, রাইট? আবার E2 তে যা পাবো আমি তো V2 তে লোড পাবো না, বিকজ অফ দেয়ার ইজ এ লস কম্পোনেন্ট হেয়ার। ক্লিয়ার তো? সো এইটা একটা ব্রাঞ্চ, এই ব্রাঞ্চটার নামটা কি ব্রাঞ্চ? এক্সাইটেশন। এক্সাইটেশন ব্রাঞ্চ। দেখো, তুমি প্রাইমারিতে সাপ্লাই দিবা, প্রাইমারিতে সাপ্লাই দিলে অবশ্যই একটা কারেন্ট পাস করবে, সেই কারেন্টের নাম কি? আয়ন। ভালো কথা। সেকেন্ডারি যদি ভোল্টেজ ইনডিউস হয় তাহলে এই দিক দিয়ে একটা কারেন্ট পাস করবে, সেই কারেন্টের নাম কি? I2। বা তুমি যদি এদিক দিয়েও লেখো কি কারেন্ট? লোড কারেন্ট। বাট বাই ডিফল্ট সেটা কি? একটা সিরিজে আছে না, লোড কারেন্ট বা সেকেন্ডারি কারেন্ট কি আলাদা কিছু না? সেম জিনিস। ভালো কথা। কিন্তু এই যে একটা ঝামেলা ফেলাই দিচ্ছে, এই যে আয়ন আইছে, এটা একটা কি এক্সাইটেশন ব্রাঞ্চ, তাহলে এই দিক দিয়ে একটা কারেন্ট পাস করবে, এর নাম কি? নট I নট। এটা আবার দুইটা কম্পোনেন্টে ভাগ করবে, একটা হচ্ছে কি তার অ্যাক্টিভ কম্পোনেন্ট আর একটা কি রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট, বা একটা হচ্ছে কি এটা হচ্ছে কি আর যেটা আছে সেটা হচ্ছে অ্যাক্টিভ কম্পোনেন্ট। তাহলে এই দিক দিয়ে যে কারেন্ট যাবে তার নাম কি? ওয়ার্কিং কারেন্ট, I কি? W। আর এক্সাইটেশন, হ্যাঁ, এবং রিঅ্যাকট্যান্সের থ্রুতে যে কারেন্টটা যাবে তার নাম কি? IM, ম্যাগনেটাইজিং কারেন্ট। ভাই ওটা আয়রন লস কারেন্ট বলা যাবে না? হ্যাঁ, অবশ্যই অবশ্যই আয়রন লস কারেন্টই তো, ওইটা তো আয়রন লস কারেন্টই, বোঝা গেল? আর I নট হচ্ছে কি কারেন্ট? রাজু নাম কি? নো লোড কারেন্ট। ওকে, খেয়াল করো, তাহলে এই দিক দিয়ে একটা কারেন্ট, এই আয়ন এই দিক দিয়ে আসতেছে, এদিকে কারেন্ট, তাহলে এই দিক দিয়ে কি একটা কারেন্ট কি যাওয়ার কথা না? এদিক দিয়ে একটা কারেন্ট যদি না যায় তাহলে সার্কিট হবে না। সো এই কারেন্টের নাম হচ্ছে কি? I2 প্রাইম। নাম কি? I2 প্রাইম। ভাই আমাদের বইতে অনেক জায়গায় কে দিয়ে কথা লেখা আছে, ট্রান্সফরমেশন কথা লেখা আছে, কে স্কোয়ার দিয়ে ভাগ করা আছে, 1/k স্কোয়ার দিয়ে ভাগ করা আছে, বাট আমরা এক জায়গায়ও কে টার্মটা ইউজ করব না, মনে রাখার জন্য এক জায়গায়ও কিন্তু করব না, বিকজ অফ দ্যাট ইজ কোয়াইট কনফিউজিং। দ্যাট ইজ কে সমান V1/V2 লিখবো নাকি V2/V1 লিখবো, কি কনফিউজ হয়ে যায় কিনা? জি ভাই। আমরা কে স্কোয়ার দিব না 1/k স্কোয়ার দিব? ক্লিয়ার?
সুতরাং ওই জিনিসটা আমরা কি করে যাব, অ্যাভয়েড করে যাব। ঠিক আছে, ওকে। সুতরাং এটা একটা কি হয়, অ্যাটলিস্ট তিনটা যখন একটা পয়েন্ট এক জায়গায় মিলিত হয় তখন একটা কি তৈরি করে, নোড। তাহলে এট নোড পয়েন্ট এ কি কি লেখা যায়, ইন্টারিং কারেন্ট কত, আইন, তার লিভিং কারেন্ট কত, আই নট প্লাস কত, আই টু, শুধু আই টু না আই টু প্রাইম। যেহেতু আই টু প্রাইম বলছে তার মানে কোনো না কোনো ভাবে এই কারেন্টটার উৎপত্তি কোথায়, কোনো না কোনো ভাবে এই কারেন্টটার উৎপত্তিটা কোথায়, সেকেন্ডারি থেকে প্রাইমারিতে। সেকেন্ডারি থেকে প্রাইমারিতে ইনডিউসড হয়েছে। বোঝা গেল? আচ্ছা, এখন দেখো একটা জিনিস। সো আই অন সমান সমান আই নট প্লাস হচ্ছে আই টু প্রাইম। আই টু প্রাইম দেখো এরকম, আই টু প্রাইম সমান সমান, একটা জিনিস খেয়াল করো, কোন জায়গা থেকে কোন জায়গায় আছে কারেন্টটা, অর্থাৎ আচ্ছা ওয়েট একটু, এই সাইডে আমাদের যে ট্রান্স সংখ্যা তার নাম কি, এন অন, আর এই সাইডে নাম তার নাম কত, এন টু। একটা জিনিস খেয়াল করতে হবে, কারেন্ট ইজ মোর পাওয়ারফুল, অর্থাৎ কারেন্ট যে জায়গা থেকে আসবে, আচ্ছা বাদ দাও একটু দেখো কারেন্টের সাথে ট্রান্স সংখ্যার ইটা কি, সম্পর্কটা কেমন, ব্যস্তানুপাতিক। খেয়াল করো ব্যস্তানুপাতিক, অর্থাৎ আই টু প্রাইম যতই বলি আলটিমেটলি সে কি প্রাইমারি সাইডে আইছে না, প্রাইমারি সাইড যদি উপরে থাকে তার ট্রান্স সংখ্যা কত থাকে, উল্টা না সেম, ওইটাই থাকে। তার মানে আই টুটা আসছে কোথার থেকে, এন টু থেকে, এই জন্য এন টু আগে ডিভাইড বাই এন অন, ইনটু কত, ইনটু আই টু। তার মানে এটা আমরা কিভাবে মনে রাখবো, কারেন্টের ক্ষেত্রে ভোল্টেজের ক্ষেত্রে আলাদা, যে সাইডে ভোল্টেজ যাবে সেই সাইডে এন অন আগে, আর কারেন্টের ক্ষেত্রে জিনিসটা কি আলাদা, খেয়াল কর আলাদা। এই কারণে আই টুর উৎপত্তিটা কোথায়, ট্রান্স সংখ্যা এন অন এ না এন টু তে, সেকেন্ডারিতে। কারেন্টের ক্ষেত্রে যেখান থেকে আসবে সেইটাকে নিয়ে আসবে, আরো একটু পরে আরো যখন অ্যানালিসিস করবো তখন বুঝতে পারবো আমরা। সুতরাং এখানে কত হবে, এন টু বাই এন অন ইন্টু আই টু। রাজু এটা কিভাবে মনে রাখা যায় আর একটু বলো তো। কারেন্টের ক্ষেত্রে যে দিক থেকে আসবে সেই দিকটা আগে রাখতে হবে, উপরে তাকে আগে রাখতে হবে, কিন্তু ভোল্টেজের ক্ষেত্রে আমরা যে সাইডে যাব সেই সাইডটাকে আগে পাঠাবো। আচ্ছা এবার দেখো ব্যাপারটা, দেখো তুমি ব্যাপারটা সে আই টু প্রাইম ভাগ আই টু, খেয়াল করো এটার সাথে রিলেশনটা কেমন ছিল, আই টু মিন্স কি সেকেন্ডারি সাইড, কিন্তু কারেন্টের সাথে রিলেশন কত, আই টু থাকলে নিচে কত থাকবে, এন অন না এন টু, উল্টা যাবে। দেখো তাহলে তুমি নিচে কত বসাবা, এন অন না এন টু বসাবা, এন অন, উপরে বাই ডিফল্ট কত, এন টু। অতএব তুমি আই টু প্রাইম লেখো তো, কত কত লেখো দেখি, আই টু প্রাইম কত, আই টু ইন্টু কত, এন টু, এখানে কত আছে, এন অন, এটা কাইটে দাও, ওটা নিচে চলে যাবে। কি আমি কি বুঝাইতে সমর্থ হইলাম? সুতরাং একটা থাম্ব রুল মাথায় রাখো, দেখবা তোমার চেঞ্জ হয়ে যাবে। বাট ভোল্টেজের ক্ষেত্রে আলাদা, দেখো কিভাবে হয়, V1 ভাগ V2 সমান কত, N1 ভাগ কত, N2। তুমি কি নিতে চাও, V2 না V1? V1 নাও, V1 যদি নাও দেখো কি হয়, N1 ভাগ কত, N2 ইনটু কত, V2। দেখো তোমার V1 আসছে এই সাইডে কত, N1। ক্লিয়ার? ব্যাপারটা কি ক্লিয়ার কিনা? মানে I2 প্রাইম হচ্ছে কার জায়গা থেকে আসছে, I2 প্রাইম আলটিমেটলি ইফেক্টটা কার, মানে কোন ব্রাঞ্চে আছে, প্রাইমারি ব্রাঞ্চে আছে না সেকেন্ডারি ব্রাঞ্চে আছে, I2 প্রাইম প্রাইমারি ব্রাঞ্চে আছে। ওকে, সো দিস, এই যে একমাত্র এই ইকুয়েশন দিয়ে আমাদের বুয়েটে এখন পর্যন্ত মিনিমাম 8 থেকে 10 বার ম্যাথ আসছে, খালি এতটুকু ইকুয়েশন দিয়ে ভাই, তারপরেও পারা যায় না। তারপরেও আমরা কি করি রাজু, তারপর আমরা কি করি ভাইয়া, ভুল করে আসি, কিন্তু এই কনসেপ্টের বাইরে গেলে একদমই হবে না। ঠিক আছে, গেল। এবার আমাকে বলো ভাই, এই যে আই নট কারেন্ট, ও কি দোষ করছে, ও তো এই জায়গাতে একটা ও করতে পারে, ভাই আমার তো 3টা পয়েন্ট আছে, আমি তো একটা নোট তৈরি করতে পারি কিনা। সুতরাং এট নোট পয়েন্ট বি কত কি কি লেখা যায়, হ্যাঁ সেটা আমি বলতেছি, কি কি লেখা যায় একটু দেখি। এট নোট কত বি, খেয়াল করো
ইন্টারিং কারেন্ট কত আই নট, তার থেকে লিভ করতেছে কত আই ডব্লিউ এবং কি আই এম। তাহলে কার নাম কি একটু জানা দরকার। আই নট হচ্ছে কি কারেন্ট, নো লোড কারেন্ট বেটা কারেন্ট। আই ডাব্লিউ হচ্ছে কি ওয়ার্কিং কারেন্ট, ওয়ার্কিং বা অ্যাক্টিভ যাই বলি না কেন কারেন্ট। আর আই এম হচ্ছে কি কারেন্ট, ম্যাগনেটাইজিং কারেন্টের আগে কি জে দেয়া যাবে যদি আমরা টোটাল আই নট বের করি? হ্যাঁ জে তো থাকবে। ও জে, ও কারেন্টের আগে জে, মানে টোটালটা যখন নো লোড কারেন্ট বের করব। না আমরা তো কারেন্টের আগে আচ্ছা যেটা ভাই দেখি আমরা অঙ্ক করার সময় দেখি, অঙ্ক করার সময় দেখি, দেখা যাক। তুমি যা বলছো দেখবা না আমরা, ঠিক আছে। ঠিক আছে। ম্যাগনেটাইজিং রাজু, কারেন্টের জে দেওয়ার দরকার নেই, কিন্তু এখানে তো আর নট আছে, কথা বুঝছো। এটা কি এক্স নট না, তো এক্স নটের আগে অবশ্যই জে দিবা, বুঝছো তো ব্যাপারটা। এটা হচ্ছে মূল কথা। সুতরাং ইতিমধ্যে এখান থেকে যে দুইটা রিলেশন আসছে, এই দুইটা রিলেশন দিয়ে ইতিমধ্যে বইটা ম্যাথ আসছে 10 বার। আমি কি বুঝাইতে পারছি না বুঝাইতে পারি নাই? শুধু এইগুলো দিয়ে, ঠিক আছে। বাট আমরা যদি ফিগারটা সুন্দরভাবে বুঝতে পারি না, আমাদের জন্য এই আগে এই সূত্রগুলো আমরা মুখস্থ করতাম, কিন্তু এখন আছে মুখস্থ করব, কিন্তু দিন শেষে একবার যদি একটু অ্যানালাইসিস করি তাহলে আমাদের জন্য কাজটা কি একটু সহজ হয় নাকি কঠিন হয়ে যায়? জি ভাই ডায়াগ্রামটা মনে রাখলে সহজ হয়ে যায়, আসলেই কিন্তু সহজ হয়ে যায়। ওকে আচ্ছা, সুতরাং এই ফিগারটার নাম দিব কি রাজু? ইকুইভ্যালেন্ট সার্কিট অফ আ সিঙ্গেল ফেজ। হ্যাঁ, ইকুইভ্যালেন্ট সার্কিট অফ সিঙ্গেল ফেজ কি ট্রান্সফরমার। ঠিক আছে, আমি আবার এক চোখের গতিতে আমি এঁকে ফেলে, অর্থাৎ দিন শেষে এই জিনিসটা ড্র করতে পারাটা আমাদের অনেক সফলতা। এবং পরীক্ষায় কিন্তু হুবহু এরকম আসে, ড্র দ্য এক্সাক্ট ইকুইভ্যালেন্ট সার্কিট অফ ট্রান্সফরমার, আসে কিনা? সাপ্লাই দিব, এরপর কি দিব রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স, এরপরে কি ব্রাঞ্চ এক্সাইটেশন ব্রাঞ্চ। ওকে, এরপর এটা কি নাম্বার অফ টার্নস, এরপরে কি রেজিস্ট্যান্স থাকবে, রিঅ্যাকট্যান্স থাকবে, এবং ফাইনালি ট্রান্সফরমার লোডের সাথে কি থাকবে কানেক্টেড থাকবে। এবার কিন্তু আমি দাঁড়াবো না, দেখি কার কেমন ধরতে পারছে। ব্রাদার ঠিক করতেছে কিনা দেখো তো। আয়ন, এটা আয়ন, এদিক দিয়ে কি কারেন্ট যাবে I2। এটা কত, এই আমার কথা কি শুনতেছে সবাই? ওকে, সো এদিক দিয়ে একটা কারেন্ট যাবে, সেটা I0 I2 প্রাইম। I2 প্রাইম শেষে কত লেখা যায় কেউ বলো তো এখন? N2 বাই N1 ইনটু কত I2। তো এদিক দিয়ে নো লোড কারেন্ট I0, এদিক দিয়ে ওয়ার্কিং কারেন্ট দ্যাট ইজ IW, এদিক দিয়ে ম্যাগনেটাইজিং কারেন্ট দ্যাট ইজ IM। এটার নাম কি R0, এটার নাম কি X0। এবং আমাদের এটা থাকবে নাম্বার অফ টার্নস কোথায় থাকবে এইখানে। ওকে, ইনডিউসড ভোল্টেজটা কোথায় থাকবে? একদম ঠুটেস্থ থাকতে হবে। আজকের ক্লাসের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে এই জিনিসটা ড্রয়িং শেখা। এই জিনিসটা যে ড্রয়িং যে শিখে ফেলতে পারবে তার জন্য কাজটা অনেক কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। এ এন আর একটা বি। হ্যাঁ, তাহলে কি লেখা যায়? এট নোট কত, ফটফট করে লিখে ফেলাইতে হবে, কিচ্ছুই মুখস্থ করে নেই। ইন্টারিং কারেন্ট কত আয়ন, লিভিং কারেন্ট কত I0 প্লাস কত I2 প্রাইম। I2 প্রাইম মিন্স কত? হ্যাঁ, এটা কি মুখস্থ করা লাগতেছে এখন? না ভাই, এটা আর একটা জিনিসটা হচ্ছে কত এট নোট পয়েন্ট বি, এট নোট বি। নোট বি তে কি হয়? I0 সমান কত ব্রাদার? নো লোড কারেন্ট ইজ IM প্লাস কত IW। ঠিক আছে, সুতরাং ইতিমধ্যে 10টা বইটা আসা ম্যাথের কিন্তু সলিউশন হয়ে গেছে, কিন্তু তার সাথে আরো কিছু জানতে হবে, খালি একটু জানলে হবে না ব্রাদার।
পাওয়ার ফ্যাক্টর সম্পর্কে ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। আবারও বলতেছি, পাওয়ার ফ্যাক্টর সম্পর্কে আমার ঘুরে ফিরে কি পাওয়ার ট্রায়াঙ্গেল লাগবে কি লাগবে না? জি। Yes. ওকে, সো আমরা ইতিমধ্যে জানি যে কে কি। সো দিস ইজ কিলোওয়াট, দিস ইজ কে ভার, বাট দিস ইজ কে ভিএ। কেটা তো কমন, কোনো সমস্যা নাই। সো এস ইজ কি পাওয়ার? অ্যাপারেন্ট পাওয়ার। কিউটা হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার, আর পিটা হচ্ছে অ্যাক্টিভ ট্রু রিয়েল। ঠিক আছে, যত ধরনের পাওয়ার আছে সব ধরনের পাওয়ারটাই আলটিমেটলি কি, আলটিমেটলি আমাদের ব্যবহার ইউজফুল পাওয়ার। আর কি কি নাম হইতে পারে? এই কারো ক্ষেত্রে যেন নয়েজ আসতেছে, প্লিজ একটু অফ করে দেন, কথা না বলে একটু অফ করে দেন, নয়েজ আসতেছে, অন্য সাউন্ড আসতেছে, কারো থেকে আসতেছে একটু। হ্যাঁ, ওকে। ইউজফুল পাওয়ার বা ইউজফুল পাওয়ার বা এভারেজ পাওয়ার, অনেকগুলো নাম কার, এইগুলোর কিন্তু দুইটাই নাম, কিন্তু বাকি যত নাম আছে খেয়াল করবেন অ্যাপারেন্ট এবং রিঅ্যাক্টিভ ছাড়া বাকি যে নাম আছে সবগুলো আলটিমেটলি কোন পাওয়ারের ব্রাদার? আর একটা কি ভাই বুঝিনি? হ্যাঁ হ্যাঁ, হোয়াট ইজ পাওয়ার। আচ্ছা ভাই, ওই এস কে কি কমপ্লেক্স পাওয়ার বলা যায়? অবশ্যই কমপ্লেক্স পাওয়ার, শুধু বলা যায় না কেন, এরপরেই আসতেছি। কমপ্লেক্স কেন বলি? কমপ্লেক্স মানে বলতে কি দুই বা তত দিকের কি, মানে যে দুই বা তত দিকের মিশ্রণ না রাজু। এসটা হচ্ছে কি অ্যাপারেন্ট, অ্যাপারেন্ট সাথে কি, কেন কমপ্লেক্স বলতেছি কারণ এস এর সাথে আরো কে কে আছে। এস কে অ্যানালাইসিস করলে আমরা আরো দুইজন ভাই ব্রাদার পাই, সেটা কি অ্যাক্টিভ এবং কি রিঅ্যাক্টিভ। আস্তে আস্তে ঢুকতেছে পাওয়ার ফ্যাক্টরের মধ্যে, খেয়াল করো। ভাইয়া একটু জিজ্ঞাসা করেন, বলো। যদি বলে যে কমপ্লেক্স পাওয়ার বের করে তাহলে কি ভাই আমরা এই ফর্মে রাখবো? এইভাবেও রাখতে পারো, হ্যাঁ এই ফর্মে রাখবা। আর যদি অ্যাপারেন্ট পাওয়ার বের করতে তাহলে এই ফর্মটা রাখবা, এস এর ভ্যালুটা শুধু জানো। হ্যাঁ ঠিক আছে। তো বিকজ অফ কমপ্লেক্স পাওয়ার বলতে আলটিমেটলি কয়টা পাওয়ার যুক্ত ভিতরে ব্রাদার? এটা কি ভার, খেয়াল করো ভার, এটা কি ওয়াট, তাই না? বাট আলটিমেটলি এটার একক কি, কেভিএ বা ভিএ, একই তো জিনিস নাকি? কে দাও আর এম দাও তাতে তো কিছু যায় আসে না। তো সুতরাং ভালো একটা কথা রাজু, যদি কমপ্লেক্স পাওয়ার বলে তাহলে আলটিমেটলি এটাও দেখাই দিতে পারো, এই ফর্মটা দেখাই দিবা। আবার এইটার থেকেও কিন্তু আলটিমেটলি এটা কি ক্যালকুলেটর চাপলে এটা কি রেক্টেঙ্গেল ফর্ম নাকি? আর এটা হচ্ছে কি ফর্ম? পোলার ফর্ম। আচ্ছা, এত কথা কেন বলতেছি? আমাদের পাওয়ার ফ্যাক্টর আমি কিন্তু ইতিমধ্যে সেই এসি থেকে পড়ায় আসতেছি যে পাওয়ার ফ্যাক্টর কি, আস্তে আস্তে কি তার সুফল পাচ্ছ? একই প্যাচাল কিন্তু আমি পাইরে যাচ্ছে, বাট আসলে কি সুফল পাচ্ছ? ভাই এটা লাগে এস সমান পি প্লাস মাইনাস জে কিউ, অথবা এস কি কমপ্লেক্স প্লাস মাইনাস কি অ্যাঙ্গেল, এর সাথে যে অ্যাঙ্গেলটা থাকে সেটা কি ধরনের অ্যাঙ্গেল? সারা জীবন মনে রাখবা, নতুন যারা আছে তাদের উদ্দেশ্যে আমি বলতেছি, আদার্স বলতাম না, গত কলে গেলে আলোচনা করছি। যদি মাইনাস থাকে তাহলে সেটা কি ধরনের পাওয়ার ফ্যাক্টর? লিডিং। যদি প্লাস থাকে ল্যাগিং। ঠিক সেম কেস, মাইনাস আছে তার মানে কি লিডিং, প্লাস আছে কি ল্যাগিং। সিমিলার কেস আরো কার কার সাথে থাকতে পারে? জেড এর ক্ষেত্রে যেন কি হয় একই, মাইনাস থাকলে লিডিং, প্লাস থাকলে
ল্যাগিং। কিন্তু আমরা যে কোনো পাওয়ার যাই থাকুক না কেন কিসে কনভার্ট করার চেষ্টা করবো? আমার পুরান স্টুডেন্টরা খুব ভালো করেই জানে কিসে করার চেষ্টা করব, এসে এস এ। বিকজ অফ এস থেকে আমরা তিনটা তথ্য পাই। কি কি? আমরা অ্যাক্টিভ পাওয়ার সম্পর্কে ধারণা করতে পারি, রিঅ্যাক্টিভ পাওয়ার সম্পর্কে ধারণা করতে পারি, এবং তার কি অ্যাঙ্গেল সম্পর্কে ধারণা করতে পারি, পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল অ্যাঙ্গেলও পাই, এবং শুধু পাই না, সেটা ল্যাগিং না লিডিং সেটা সম্পর্কে আমরা কি পাই, ক্রিস্টাল ক্লিয়ার ধারণা পাই। ওকে, সুতরাং আমার টেন্ডেন্সি হোক যেভাবে হোক না কেন আমরা পাওয়ারটাকে এস এ কনভার্ট করার চেষ্টা করব। আচ্ছা, তার আগে বলি এস সমান সমান কত, ভি আর এম এস ইন্টু আই আর এম এস কি কনজুগেট, কনজুগেট। ঠিক আছে, দ্যাট ইজ মানে মাদার ফর্মুলা। এগুলো দিয়ে যে আমরা কত কিছু করব, বাট বাই ডিফল্ট আমি এখানে একটা কথা লিখছি, কথাটার নাম কি, না না আরএমএস, আরএমএস ভ্যালু। বিকজ অফ তবে থ্রি ফেজ সিস্টেমে যা যা আছে বা আমরা এখন যে লাইন ভোল্টেজ যত দিনে করবো ওটা বাই ডিফল্ট কোথাও ম্যাক্সিমাম ভ্যালু না, আসলে সবগুলো কি ভোল্টেজ থাকবে না, আরএমএস ভোল্টেজ। কিন্তু একটা এই কনজুগেট দ্বারা কি বোঝায়, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দিস কনজুগেট? কনজুগেটের সিগনিফিকেন্স ঠিক এটা দ্বারা কি বুঝি আমরা, মানে পার্থক্যটা কি, মানে এটা কি? প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। হ্যাঁ, গুড। অর্থাৎ যা থাকবে তার উল্টা। তার মানে এস এর যা থাকবে আই এর জন্য তা কি সেম না উল্টা? উল্টা উল্টা। সুতরাং কোনো কিছুতে কারেন্ট থাকে, সুতরাং কারেন্ট বের করি, তার যদি অ্যাঙ্গেল থাকে, পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল তো হইলো, বাট সেটা যদি মাইনাস থাকলে এবার কি হবে, লিডিং, ল্যাগিং। একদম পুরা ক্রিস্টাল ক্লিয়ার। দান এই দুইটা জায়গায় যদি আপনারা যে ক্লিয়ার থাকবেন, আপনাদের জন্য ম্যাথটা, পাওয়ার সিস্টেম বলি, মেশিন বলি, একদম সহজ, দুধ ভাত হয়ে যাবে। মাইনাস থাকলে ল্যাগিং, আর প্লাস থাকলে লিডিং। এই দুইটা বিষয় একটু জানেন, মাথায় রাখার চেষ্টা করেন, দেখবেন যে আপনারা কি মজাটা বা ফিলিংসটা পান। একটু পর থেকে আপনারা পাওয়া শুরু করবেন ইনশাআল্লাহ। তারপর বেসিক কিছু ডিসকাশন আমি করে দিচ্ছি, ঠিক আছে? যেহেতু আমি বলি যে আমার যে কোনো কোর্সে জয়েন করলেই আপনারা সব সুবিধা মোটামুটি ওই মডিউলের যা যা লাগবে আমি পড়াই দেই, তাও আমি একবার আলোচনা করে দিচ্ছি। সো এস সমান কত, সরি cos ফাই সমান কত, পি কিউ এস, পি বাই এস ভূমি বাই অতিভুজ। অর্থাৎ পি সমান কত লেখা যায়, হ্যাঁ পি সমান এস ইনটু কত, cos ফাই লেখা যাইতে পারে, বা এস সমান কি লেখা যায়, পি বাই cos ফাই। এটা যদি তার ম্যাগনিটিউড দেই, বাই ডিফল্ট তার সাথে কি অ্যাঙ্গেল আছে, পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল, পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল কিন্তু আছে। তাছাড়া আমরা আর কি কি লিখতে পারি, cos ফাই, রাইট? তারপরে sin ফাই সমান কত লেখা যায়, লম্ব বাই, কথা বলে না, অতিভুজ। আর একটা tan ফাই সমান কত, লম্ব বাই ভূমি, কিউ বাই পি। সুতরাং আমরা ওই ছোটবেলার cos ফাই, sin ফাই, লম্ব ভূমি, অতিভুজ ভূমি, লম্ব বাই ভূমি, এই জিনিসটাই জানবো আমরা। কখনোই পি বাই এস, cos ফাই সমান পি বাই এস, sin ফাই সমান কিউ বাই এস, বা tan ফাই সমান কিউ বাই পি, এইভাবে মনে রাখতে গেলে পরীক্ষা হলে খুব সুন্দর করে কি মনে রাখতে পারবো, নাকি ভুলাই ফেলবো? এবং পরীক্ষার হলে সামান্য একটা টপিকস নিয়ে আমরা যাই না, পরীক্ষার হলে কয়েক লক্ষ টপিকস নিয়ে তারপরে পরীক্ষার হলে ঢুকতে হয়। দ্যাট ইজ প্র্যাকটিক্যাল। বোঝা গেল ব্যাপারটা? সুতরাং এত প্রেশারের মধ্যে এত সহজে মনে থাকে না। এগুলো মনে রাখার একমাত্র ওইটা কি, প্রচুর পরিমাণে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। কোনো ডাউট নেই, কোনো ডাউট নেই। কারেন্টের ওইটা একটু আরেকবার বলবেন? আপনি একটু বলেন। হ্যাঁ, এই এস এর এখান থেকে, এই জেড এর ওখান থেকে আর কি, জেডটা তো ইম্পিডেন্স নাকি? হ্যাঁ, জেড ইম্পিডেন্স। ইম্পিডেন্সের সাথেও তার ম্যাগনিটিউডের সাথে যে একটা অ্যাঙ্গেল থাকে, যদি আমরা পোলার ফর্মে কনভার্ট করি তাহলে ওইটা এস এর মতোই হয়। অর্থাৎ মাইনাস থাকলে লিডিং হয়, আর প্লাস থাকলে কি হয়, ল্যাগিং হয়। বাট কারেন্টের ক্ষেত্রে আলাদা, যেহেতু কনজুগেটটা আছে, এই কারণে। বোঝা গেল? ওকে, আচ্ছা। আর এস এর আরেকটা মাদার ফর্মুলা আছে, আমাদের বিভিন্ন সময় হয়তো লাগবে, আমি লিখে দিচ্ছি। এস সমান সমান ভি আর এম এস, এবং
এটা মডুলাস মানে কি? অনলি তার ম্যাগনিটিউড ডিভাইড বাই কত? জেড কি কনজুগেট, জেডটা কনজুগেট। যদি ফেজ নিয়ে আলোচনা করি, এটা ফেজ, এটা তো কি তার ফেজ নিয়ে আমরা করি, এটা ডেফিনেটলি ফেজ। কিন্তু যদি 3 ফেজ হয় সিম্পলি কত দিয়ে গুণ করলে হয়ে যাবে? এটা যদি পার ফেজ হয় মানে সিঙ্গেল ফেজ, যদি 3 ফেজ করতে চান সিম্পলি কত দিয়ে গুণ করে দিব? 3 দিয়ে। বিভিন্ন সময় আমাদের লাগবে, এই কয়েকটা মাদার ফর্মুলা দিয়ে কিন্তু আমাদের শেষ হয়ে যাবে। ঠিক আছে, এরপরে আমাদের পার্মানেন্ট সিস্টেম অনেক জিনিস লাগবে। নরমালি পার্মানেন্ট সিস্টেম বলতে কি বুঝি ব্রাদার? তার যে কোনো কোয়ান্টিটির কি কি ভ্যালু? অ্যাকচুয়াল ডিভাইডেড বাই বেস, অ্যাকচুয়াল ডিভাইড বাই তার বেস ভ্যালু। যে কোনো কোয়ান্টিটিরই কি পার ইউনিট হইতে পারে, সেটা কি কি কার কার হইতে পারে? ভোল্টেজ হইতে পারে, কারেন্ট হইতে পারে, পির হইতে পারে, কিউর হইতে পারে, এস হইতে পারে, ইম্পিডেন্সের হইতে পারে, ঠিক আছে, আর এর হইতে পারে, এক্স এর হইতে পারে, সবার হইতে পারে, বাট মেক শিওর দ্যাট ইজ অ্যাকচুয়াল আর হচ্ছে বেস ভ্যালু। নরমালি অ্যাকচুয়াল ভ্যালু বলতে কি বোঝায়? তার কি কি রেটিং? নেম প্লেট রেটিং, নেম প্লেট রেটিং। এগুলো আমার ভাইরা অনেক এক্সপার্ট, এত কথা বলছি বৃথা যায় না। আর বেস ভ্যালু বলতে অ্যাকচুয়ালি তার কি নিউ ভ্যালুটাকে বলে, নিউ ভ্যালু। তার মানে এটা বাই ডিফল্ট কি ভ্যালু? তার ওল্ড ভ্যালু। বিভিন্ন সময় ম্যাথ করার সময় আমাদের এই জিনিসগুলো আসবে, ঠিক আছে, এই জন্য আমি এটা একটু লিখে দিলাম। ওকে, এই জিনিসগুলো আসবে। পার ট্রায়াঙ্গেল গুলো দেখলাম, এখানে পারফেক্টের যে কথাগুলো বলছি দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আবার আমরা ফিরে যাচ্ছি। আচ্ছা, এর আগে রাজু প্রথম যে সার্কিটটা ড্র করলাম ওর নাম দিছিলাম কি ভাই? ইকুইভ্যালেন্ট সার্কিট অফ ট্রান্সফরমার। এরপরে আমরা লিখব অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট। কি? রাজু অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্টে ঘটনাটা কোনটা হয় রে ভাই? ওই যে ভাই যেটা আপনার ওই যে এক্সাইটেশন ব্রাঞ্চটা একটু আগায় নিয়ে আসা যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে ভোল্টেজ ড্রপটা যে হ্যাঁ, এই যে নরমালি হ্যাঁ রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স। এর আগে এক্সাইটেশন ব্রাঞ্চটা কোথায় দিচ্ছিলাম? পরে কি রে ভাই, সমস্যা কি? ভাই এখানে দাগ হচ্ছে না কেন? হ্যাঁ করতেছি, ওকে। এইখানে থাকতো, বাট এটা এখানে না দিয়ে আমরা কোথায় সেট করবো? এটা ওকে, একই, কোনো পার্থক্য নাই, কিন্তু একটা পার্থক্য হয়েছে। পার্থক্যটা কি? লোড। চিত্রনাট্য ঠিক একই জিনিস, অর্থাৎ এই V1 এবং এখানে যে ড্রপটা হয় সেই ড্রপটা কি খুব কম পরিমাণ হয়। এই কারণে এটাকে যখন এক্সাইটেশনটা আগে নিয়ে আসলে তখন এই সার্কিটটার নাম হয় অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট সার্কিট অফ কি ট্রান্সফরমার। ব্রাদার এগুলো বইতে ইজিলি আছে, বাট প্রথম যেটা ড্র করলাম ওইটাই হচ্ছে আমাদের বেস। বোঝা গেল? আর কোনো চেঞ্জ নাই। এটা কি আই অন, এটা ঠিক তার আই নট, এটা তার ম্যাগনেটাইজিং কারেন্ট, এটা তার ওয়ার্কিং কারেন্ট। হ্যাঁ, এদিক দিয়ে অবশ্যই একটা কারেন্ট পাস করবে, সেটার নাম দিচ্ছে কত? I2 কি প্রাইম। I2 কারেন্ট এদিক দিয়ে যাবে, এটার নাম্বার অফ ট্রান্সফার। কি না মাঝে মাঝে এক জায়গায় হচ্ছে এক জায়গায় হচ্ছে না, এমন কেন? আজব না? হোয়াট ইজ দিস? এটা কি এন অন, এটা কি N2, রাইট? এদিক দিয়ে যে ভোল্টেজটা পাবে অলওয়েজ কি ভোল্টেজ? লোডেড V2, ঠিক আছে। আর এদিক দিয়ে কি পাবো আমরা? E1, এদিক দিয়ে এদিক দিয়ে পাবো হচ্ছে কত? E2। হ্যাঁ, এদিক দিয়ে কি? E1।
কি রে ঠিকঠাক মতো কালি আসতেছে না কেন? কালি বলতেছে কেন, ঠিক মতো লেখা আসতেছে কেন না ওইখানে? আচ্ছা কি জানি আমরা করতেছিলাম। এই যে হ্যাঁ একটু এখন দেখাই দে, এখন অনেক কিছু করে ফেলছি না, এখন আপনার জন্য সহজ হয়ে যাবে। এই যে এক্সাইটেশন ব্রাঞ্চটা কোথায় চলে আসবে ব্রাদার? এই যে ইম্পিডেন্সের আগে। একটু জাস্ট মিনিট। আচ্ছা এই যে অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট সার্কিট, অর্থাৎ ও আচ্ছা এটা হলো এক্সাক্ট ইকুইভ্যালেন্ট। এক্সাক্ট ইকুইভ্যালেন্ট এক্সাইটেশন ব্রাঞ্চটা কিসে চলে আসলো? আগে চলে আসলো, তাই না? আচ্ছা ও সরি রাজু, আইডিয়ালের ক্ষেত্রে এটা আইডিয়াল ক্ষেত্রে ও এটা কি ইম্পিডেন্স জিরো। ইম্পিডেন্স জিরো আইডিয়াল এর ক্ষেত্রে, তাই না? শুধু তার কি ব্রাঞ্চটা থাকছে? এক্সাইটেশন ব্রাঞ্চ। আর অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্টে তার এটা থাকে না, এক্সাইটেশন ব্রাঞ্চটা থাকে না মনে হয়, নাকি এমন কিছু? ইকুইভ্যালেন্ট সার্কিটে তো ভাই থাকে যে যেটা এক্সাইটেশন ব্রাঞ্চটা, ওটা ঠিকই আছে, আমরা ইকুইভ্যালেন্ট যেটা করছি সেটা ঠিক আছে, কিন্তু তো ভাই অঙ্ক করতে অনেক লাগে তো ভাই, এখন মনে নেই। হ্যাঁ 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 যাই হোক, বেশি হ্যাঁ এইটাই লাগে। কোনটা লাগে? এই যে এটা, impedance এই যে এটা লাগে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এরপরে আচ্ছা ট্রান্সফরমার লোডেড নো লোড। আচ্ছা এর পরবর্তীতে আমাদের যে কাজটা করতে হবে, ট্রান্সফরমার অন লোড নো লোড। অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট সার্কিটটা শুধুমাত্র কি ফিগার ড্রটা করলে হয়ে যাচ্ছে নাকি ওর তার কিছু শেখা লাগে না? ফিগার ড্র আউট করলে হয়। আলটিমেটলি কি ফাইনালি আমরা যে কাজটা করব আমাদের গুলো দিয়ে থাকবে, কি জানে কইতেছি, আমাদের যে পরিমাণ ডাটা গুলো দিয়ে থাকবে, যার যে ডাটা থাকবে সেই ডাটা গুলো আমি বসাবো। যদি কোনো ম্যাথে এই ডাটাটা থাকলো না, এক্সাইটেশন ব্রাঞ্চের কোনো ডাটা থাকলো না, আলটিমেটলি তাহলে সেটা বাই ডিফল্ট কি নাই, নরমাল ট্রান্সফরমার হিসেবে কাজ করবে। নরমাল। হ্যাঁ কোনো ক্ষেত্রে দেখা গেছে যে তার কোনো লস কম্পোনেন্টই দিয়ে নেই, আলটিমেটলি তখন সেটা কি হয়ে যাবে? আইডিয়াল ট্রান্সফরমার হয়ে যাবে, ঠিক আছে। একটু পরে আমরা দেখার চেষ্টা করব। এরপর আমি আরেকটা জিনিস ড্র করেছি, ট্রান্সফরমার অন নো লোড। এতক্ষণ আমরা মানে যে ইকুইভ্যালেন্ট সার্কিটটা ড্র করলাম এবং তার এই যে ইগুলো কি কই নোড এ নোড বি বের করলাম, ঠিক আছে, এটা হচ্ছে লোডেড। বাট যদি আমরা নো লোড কন্ডিশন চিন্তা করি, কি এক্স ফার অন কি লোড নো লোড, খেয়াল করো। নো লোড কথার অর্থ কি বুঝি ব্রাদার? হ্যাঁ লোড থাকবে না। হ্যাঁ লোড থাকবে না, বুঝলাম না। মাঝে মাঝে কিছু জায়গায় দাগ হচ্ছে, মাঝে মাঝে কিছু জায়গায় দাগ কেন হচ্ছে না, এর কারণ কি? এমন তো হয় না কখনো, এটা ক্লোজ করে এমন সমস্যায় তো পড়ি নাই কখনো। নোটপ্যাডটা ভাই ওখানে যাবে ক্লোজ করে করলাম তো, কিছু কিছু জায়গায় হচ্ছে আবার কিছু কিছু জায়গায় হচ্ছে না, কেমন একটা কথা না? হোয়াট ইজ দিস? নোটপ্যাডটার কথা বলছি। ও এটাকে ক্লোজ করে আবার ওপেন করব, তাই? আচ্ছা ক্লোজ করে দিলাম। হ্যাঁ এবার তো হচ্ছে। ওকে, এখানে কি নাম্বার অফ টার্নস। আচ্ছা লোড থাকে কোন সাইডে, প্রাইমারি সাইডে না সেকেন্ডারি সাইডে? সেকেন্ডারি সাইডে। হ্যাঁ তাহলে ট্রান্সফরমার অন কি লিখছি? নো লোড। লোড কোথায় থাকে না? এখানে লোড থাকলো না, তার মানে বাই ডিফল্ট এ কি হয়ে গেল? নো লোড ট্রান্সফরমার। ওপেন। কথা বুঝো, বাদ দাও সব, একটু বুঝে বুঝে আমরা পড়ার চেষ্টা করি।
তাহলে আমাদের জন্যই জিনিস সরি I2 প্রাইম, এটা কত I0, এটা কত R0, এটা কত X0, এটা কত I2, এখানে কত N1 ভাগ কত N2, এখানে কত R2 প্লাস JX2। আমরা খালি ট্রান্সফরমার আজকে ড্রয়িং শিখি না সুন্দর করে, এবং এই রিলেটেড কিভাবে আসে দেখা পুরো চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, তার মানে এখানে যদি ওপেন হয়ে এখানে I2 এর পরিমাণ কারেন্ট কত ভাই? জিরো কারেন্ট। যদি জিরো কারেন্ট হয় এখানে আমরা কি লিখতেছিলাম যে I1 শোষণ কত I কত যেন I0, হ্যাঁ প্লাস হচ্ছে কত প্রাইম I2 প্রাইম। I2 প্রাইম শোষণ জানে কত কত লিখছিলাম N2 বাই N1 ইনটু কত I2, কিন্তু এখন I2 শোষণ কত জিরো, তার মানে পুরো এই জিনিসটা কত জিরো। তাহলে কত কত থাকে I1 equal to I0, তার মানে এর কোনো কি থাকে না, থাকা না থাকা কি কথা same. সমান কথা। বুঝা গেল ব্যাপারটা? আচ্ছা, এখন এখান থেকে আমরা আরো কি কি বের করতে পারি? কি রে 19% আছে, হ্যাঁ। আচ্ছা, তার মানে একটা জিনিস খেয়াল করি, এখানে এই V1টা কার প্যারালাল? এক্সাইটেশন ব্রাঞ্চের প্যারালাল। তাহলে আমরা এখানে কি লিখতে পারি I0 সমান কত, এদিক দিয়ে সেম কারেন্ট যাচ্ছে না, এটা কত IW, এদিক দিয়ে কত ব্রাদার IM, তাহলে I0 সমান কত সেই আগের চিত্রটা IW প্লাস I0। একটা জিনিস খেয়াল করতে হবে, শুধু এইটা না, এর সাথে একটা কি থাকবে অলওয়েজ রাজু, অ্যাঙ্গেল প্লাস IM কি তার ম্যাগনিটিউড, সাথে কি থাকবে ব্রাদার, এবং কারেন্টের সাথে অ্যাঙ্গেল এবং পার কি এস এর অ্যাঙ্গেল এক না আলাদা? আলাদা আলাদা, বিকজ অফ কনজুগেট না, এস সমান কি লিখি ভি আই কি কনজুগেট। খেয়াল করি। আচ্ছা, তাহলে আমাকে বলো ভাই যে তাহলে R0 সমান কত লেখা যায়? এখানে কত ভোল্টেজ V1 চলে আসবে না, V1 বাই কত কত নট IW, এবং X0 সমান কত লেখা যায় ভাই? V1 ভাগ IM ইজিলি লেখা যায়। ওকে, আচ্ছা, এখন এই ট্রান্সফরমারটা কোন কন্ডিশনে আছে? ট্রান্সফরমার অন লোড না ট্রান্সফরমার অন নো লোড? নো লোড, ভালো কথা। এখন ট্রান্সফরমার যদি নো লোড অবস্থায় থাকে তারপরেও কি তার কি কিছু পাওয়ার যায়, তার কি কিছু পাওয়ার ড্রেন হয়? ইয়েস। কোন কারণে? বিকজ অফ ব্যাপারটা তো এরকম না যে আমি একটা ট্রান্সফরমার লাগানো আছে, আমি আমার লাইট অফ করে দিলাম, তার মানে পুরো ট্রান্সফরমারটা খুলে রাখলাম। এটা কি আসলে কি সম্ভব? ইজ ইট পসিবল? না ভাইয়া, না। তার মানে কন্টিনিউয়াসলি ট্রান্সফরমারে যদি কোনো লোড নাও চলে, কোনো মেশিন পত্র নাও চলে, তারপর তার ট্রান্সফরমারে একটা কি লস হইতে থাকে, নো লোড লস। এই কন্ডিশনে ব্যাপারটা এরকম না যে তার সেকেন্ডারি মেকেন্ডারি আমি খুলে ফেলাইলাম, এগুলো কিছু থাকলো আমি যেভাবে মুছে দিলাম, না। এগুলো তো আমরা কি করতেছি, একটা সিনারিও ড্র করতেছি, এবং আমরা প্রত্যেকটা জিনিস কি যা বলতেছি, যে ঘটনাটা ঘটতেছে সেগুলো হচ্ছে আমরা কিসে করতেছি, রিপ্রেজেন্ট করার চেষ্টা করতেছি। তার মানে ট্রান্সফরমার অলওয়েজ একটা কি হতে লস হইতে থাকে, তাহলে সেই লসটার নাম কি লস লিখতে পারি? নো লোড লস। এই লসটা হয় কিসের জন্য? এক্সাইটেশন ব্রাঞ্চের জন্য। এক্সাইটেশন ব্রাঞ্চটার জন্য, হ্যাঁ। নো লোড লস, বা এটা আরো একটা নাম দিতে পারি আয়রন লস, বাকি এক্সাইটেশন লস। তাহলে এর ফর্মুলাটা হচ্ছে কি, যে কোনো ফর্মুলা কি পি নট। পি নট কেন বলতেছি? নো লোড লস সমান V1 I নট, বিকজ অফ আয়ন এবং I নট কি আলাদা না সেম? সেম। সেম। অবশ্যই কস কি হবে ফাই নট। কেন কস ফাই নট? নো লোড। সো পি নট সমান কি নো লোড লস। V1 হচ্ছে কি পাওয়ার? প্রাইমারি ভোল্টেজ বা কি ভোল্টেজ?
ইনপুট বলতে সাপ্লাই ভোল্টেজ বা আমার আরেক ভাই বলছে ইনপুট ভোল্টেজ, সবই সত্য। আই নট হচ্ছে কি কারেন্ট? নো লোড কারেন্ট। নো লোড কারেন্ট। বাট নো লোড কারেন্টের ডেফিনিশন আবার কি কি? কার কার যোগফল? ম্যাগনেটাইজিং কারেন্ট এবং তার এক্সাইটেশন কারেন্টের কি কি কই ওয়ার্কিং কারেন্টের কি যোগফল। বোঝা গেল? এবং তার কারেন্ট থাকা মানে কি? তার ম্যাগনিটিউড আছে এবং তার সাথে অবশ্যই কি অ্যাঙ্গেল থাকতে হবে? তার পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। ওকে, এবং অবশ্যই নো লোড পাওয়ার ফ্যাক্টর এবং ফুল লোড পাওয়ার ফ্যাক্টর কখনোই কি হবে না? কখনোই কি হবে না? সেম হবে না। সো নো লোড কি পাওয়ার ফ্যাক্টর। বোঝা গেল? সুতরাং এটা একটা খুব গুরুত্বপূর্ণ। সুতরাং এইটাকে আমরা কি কি বলতে পারি? ইনপুট কি নো লোড লস অথবা আয়রন লস বা এক্সাইটেশন ব্রাঞ্চ লস হোয়াটএভার সবকিছু আমরা বলতে পারি ডিউ টু কি সেকেন্ডারিতে কোনো কিছু না চললে, আনলোডেড অবস্থায়। ক্লিয়ার তো? আচ্ছা আচ্ছা, ওরে বাবা, এখনো তো রেফার টেফারের অনেক জিনিস আছে। আচ্ছা, ওগুলো পরে দেখি। এমনি একটা দুটো ম্যাথ করাই দিই। নো লোড গুলো করা যায় ভাই। হ্যাঁ, নো লোডের কিছু করাই দিচ্ছি, সমস্যা নাই। কালেকশনের শেষ নাই। আমি ল্যাপটপে বেশি চার্জ নাই, আমার কাছে চার্জারও নাই। বুঝে গেল? কোনো সমস্যা নাই, খালি খালি আমরা ধুমধাম করব। দেখেন না কি সহজ জিনিসগুলা। রাজু ক্যালকুলেটর হাতে রাখ ভাইয়া। যে আমরা যতক্ষণ পড়লাম যে আমরা বেসিক এবং কনসেপ্টের বাইরে করব না, সেটা আমরা একটু দেখতে পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, দেখা যাচ্ছে? বেশি ছোট হয়ে গেছে না? বই ওপেন না, বই থেকে নিয়ে আসবে। হ্যাঁ, নেওয়া যাবে। বইটাই আমার ওপেন করা নাই এখন। দাঁড়ান, এটা বড় করব কিভাবে? কন্ট্রোল দিয়ে হুইলটা ঘোরান দিবেন। আচ্ছা আচ্ছা, ও কন্ট্রোল দিয়ে হুইল ঘোরাবো না? হ্যাঁ, এখন কি দেখা যাচ্ছে ভাই? পড়া যাচ্ছে? জি ভাই। ইনশিওর করেন। দেখেন, যা বলছে ঠিক ততটুক ড্র করব, এর থেকে বেশি কিছু না। দেখেন, একটা কি ফেজ ট্রান্সফরমার, সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার 1000 ট্রান্স অন প্রাইমারি। তাহলে প্রাইমারি এন অন কত? 1000। যদি প্রাইমারি থাকে অবশ্যই তার কি থাকবে? সেকেন্ডারি। কোনো ডাউট নাই। এন্ড 2000 ট্রান্স অন সেকেন্ডারি। নো লোড কারেন্ট। খেয়াল করেন, এত পারফেক্ট ক্যালকুলেট দ্য প্রাইমারি কারেন্ট, এত ক্যালকুলেট দ্য প্রাইমারি কারেন্ট। খেয়াল করেন, কোন ধরনের কি রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স না কিছু বলছে? এগুলো নিয়ে কিছু বলছে নাই। তাহলে কি আমরা কি করে দিব? অমিট করে দিব। কিন্তু নো লোড হওয়া সম্ভব কোন ব্রাঞ্চে ব্রাদার? প্রাইমারি। প্রাইমারি তো অবশ্যই এক্সাইটেশন ব্রাঞ্চে। সুতরাং এক্সাইটেশন ব্রাঞ্চটা আমাদের কি করতে হবে? দিয়ে দিব আমরা। এটা কি লোড, তাই তো? তার মানে আমরা কি R2 JX2 কি দিব না দিব না? দিব না। হ্যাঁ, তার মানে এটা E1 ই হবে, E2 হইল। এদিকে কারেন্ট I অন, এদিক দিয়ে কি যাবে? I নট। এদিক দিয়ে আসবে কি প্রাইম? I2 প্রাইম। বুঝা গেল? আচ্ছা, ক্যালকুলেট দ্য প্রাইমারি কারেন্ট ইজ এত অ্যাম্পিয়ার, এত মানে ভুল লেখছে নাকি? নাকি সেকেন্ডারি কারেন্ট ভাই, আর প্রাইমারি কারেন্টটা বের করতে হবে। এটা দেওয়া আছে সেকেন্ডারি কারেন্ট না? সেকেন্ডারি কারেন্ট মানে দ্যাট ইজ গিভেন দিস ইজ।
তার মানে বাই ডিফল্ট আমরা যদি এখান থেকে একটা নোট পয়েন্ট ধরে কি কি লেখা যায়, আইয়ন শোষণ কি লেখা যায়? ভাই আই নট কারেন্টটা লিখে ফেলি, যে ভ্যালুগুলো আছে। আইয়ন শোষণ কত? আই নট প্লাস কত প্রাইম? I2 প্রাইম। I2 প্রাইম, খেয়াল করেন। আচ্ছা এটা কত? এ নন। এটা কত? N2। তাহলে I2 প্রাইম শোষণ কত লেখা যায়? আই নট প্লাস কত? N2 বাই কত? কথা বলে না। N2 বাই N1 N1 into ইনটু I2। I2 কারেন্টটা কোন দিকে যাচ্ছে? দিস ইজ I2। I2 কত দিয়ে আছে ব্রাদার বলো তো? 280। 280 ল্যাগিং। ল্যাগিং বললে কি দিতে হবে? ল্যাগিং মাইনাস মাইনাস কজ ইনভার্স কত? 36.87। না কজ ইনভার্স দিছি মানে ও। 0.8, আচ্ছা, যা দিয়ে আছে সেভাবে লিখি। হ্যাঁ আই নট কত লেখা যায় দেখো তো আমাকে। আই নট 3 অ্যাঙ্গেল cos inverse 0.2 প্লাস না মাইনাস? ল্যাগিং মাইনাস। মাইনাস। সো আই নট সমান 3 অ্যাঙ্গেল মাইনাস। দেখো যে পারফেক্টের গুরুত্বটা কতটুকু, ল্যাগিং লিডিং বোঝার ব্যাপারটা কতটুকু। ম্যাথ শেষ, ম্যাথের আর কিছুই নাই। ডাইরেক্ট কেউ যদি ক্যালকুলেটর চাপতে পারে তাহলে ম্যাথ করতে পারবে। কেউ যদি এইভাবে দিয়েও ম্যাথ ক্যালকুলেটর চাইপে ম্যাথ করে তাতেও ম্যাথ কি হবে না হবে না? রাজু N2 কত ভাইয়া? 200 ভাই বাই কত? 1000 অ্যাঙ্গেল 280 অ্যাঙ্গেল কত? মাইনাস cos ইনভার্স 0.8। ভাইয়া ডাইরেক্ট এইভাবে এক লাইনে বসায় ক্যালকুলেটর চাইপে করে দাও না, ম্যাথ শেষ। মানে আমি বলতেছি যতটুক পার্ট যা দেয়া আছে ঠিক ততটুকুই আমরা কি করব? 58.27 আর অ্যাঙ্গেল হলো -38.81। 27 আর অ্যাঙ্গেল কত? -38.81। 8.81। তাহলে বাই ডিফল্ট আমাদের প্রাইমারি কারেন্ট কত? 58.27। সো আইয়ন মিন্স প্রাইমারি কারেন্ট, যেটাকে বলতেছি প্রাইমারি কারেন্ট কত? 58.27 অ্যাম্পিয়ার। আর যদি প্রাইমারি পারফেক্টের কথা বলি, প্রাইমারি পারফেক্টর মিন্স কি? নো লোড পারফেক্টর না, কারণ আই নট কারেন্টটা কোন সাইডে আসছে? না নো লোড না, সরি প্রাইমারি সাইডে। দুটাই সেম। হ্যাঁ দুইটাই সেম, ঠিক আছে। না এখানে দুইটা কিন্তু সেম না রাজু, বলো তো কেন? লোড আছে, লোড আছে। তাহলে প্রাইমারি পারফেক্ট হিসেবে তুমি কাউন্ট করতে পারো কি? প্রাইমারি পাওয়ার ফ্যাক্টর, ওকে, বা ইনপুট পাওয়ার ফ্যাক্টর সমান কত? cos 38 পয়েন্ট কত? 81। ল্যাগিং হবে না লিডিং হবে বলতো ভাইয়া? ল্যাগিং হবে। হ্যাঁ ল্যাগিং হবে। এই আলোচনা কিন্তু করে আসছে। কত আসে ভাই একটু বলো তো? 0.77। কিন্তু পারফেক্ট হলে তাকে অবশ্যই কি মেনশন করে দিতে হবে ল্যাগিং বা লিডিং। বাট আমাদের বুঝতে কি বিন্দু মাত্র সমস্যা হচ্ছে যে এটা ল্যাগিং না লিডিং? ক্লিয়ার কি? জি, মাইনাস থাকলে ল্যাগিং। মাইনাস থাকলে লিডিং কারেন্টের ক্ষেত্রে, কিন্তু এস এর ক্ষেত্রে উল্টা। উল্টা। এস এর ক্ষেত্রে কিন্তু দ্যাট ইজ উল্টা। ওকে এস এবং জেড এই দুটো। হ্যাঁ আচ্ছা এরপরে সেম ম্যাথ এগুলা। আচ্ছা আমি আরেকটা এই সবগুলো সেম ম্যাথ আমি একটু নিয়ে আসি একবারে, একটু দেখাই দিতে পারবো। ল্যাপটপে চার্জ নাই, বেশিক্ষণ আর ক্লাস নিতেও পারবো না। না হ্যাঁ দেখেন তো কি। আচ্ছা কন্ট্রোল দিয়ে কি করতে হবে রাজু? সরি বেশি বড় হয়ে গেছে না? কন্ট্রোল দিয়ে একটু বড় করে ফেলাবো। দেখো তো ভাই পড়া যাচ্ছে কিনা? হ্যাঁ এটা দেখো, এটা দেখো একই ম্যাথ। এখন আমি খালি দেখো যে জিনিসগুলো কত সহজ হয়ে যায়, এসব ভুলে যাও। দেখো সিঙ্গেল ফেজ ট্রান্সফার রেশিও বলা আছে, তার মানে বাই ডিফল্ট এই সাইডে কত? দেখো একটু আগে আমি শিখাইছিলাম এট কি লোড, দেখো তো নো লোড কারেন্ট এত দেওয়া আছে। তার মানে আমাদের সার্কিটটা কি হবে? সাথে সাথে ব্রেনে চলে আসতে হবে। কিসের? ব্রেনে চলে আসতে হবে। কোনো কিছু নাই, এটা কি আছে? লোড আছে, এখানে কি আছে? নো লোড কারেন্ট আছে। তার
তার এই ব্রাঞ্চটা আছে ভাই, বোঝা যায় কিনা দেখো তো। আচ্ছা খেয়াল করো ব্রাদার, তোমাদের কি শিখাইছিলাম? V1 ভাগ V2 সমান কত? N1 ভাগ কত? খেয়াল করো এখানে কি দেয়া আছে? ভোল্টেজ দেয়া আছে। তার মানে এই যে 440 ভোল্ট প্রাইমারি সাইডে, বাট বাই ডিফল্ট সেটা তার কি রেশিও? ট্রান্স রেশিও, দ্যাট ইজ 440। আর N2 হচ্ছে কত? আচ্ছা এটা স্টেপ আপ না স্টেপ ডাউন দেখে বলো তো। স্টেপ আপ না স্টেপ ডাউন? স্টেপ ডাউন। ওকে আচ্ছা, দ্যাট ইজ প্রাইমারি সাইডে কত? 440 110। ওকে কি কি দেয়া আছে দেখো, নো লোড কারেন্ট দেয়া আছে, দ্যাট ইজ I0 কত দেয়া আছে? 5 অ্যাঙ্গেল মাইনাস না প্লাস? একটা জিনিস খেয়াল করো, যদি তোমাকে কোথাও উল্লেখ নাও করে দেয় যে ল্যাগিং বা লিডিং, তাহলে বাই ডিফল্ট সেটা কি ল্যাগিং হবে না লিডিং হবে? কেউ বলতে পারবে? ল্যাগিং হবে। কেন ল্যাগিং? কেন ল্যাগিং? আরে ভাই পাওয়ার সিস্টেমের সবকিছু হচ্ছে কি টাইপের? ইন্ডাক্টিভ ক্যাপাসিটি মাইনাস কজ ইনভার্স কত? 0.8। ঠিক বুঝা গেল? সো I1 সমান কত লেখা যায়? I0 প্লাস কত? N2 ভাগ কত? N1 ইনটু কত? I2। ম্যাথ শেষ। আচ্ছা এখন শুধু এটা না আছে, যদি প্রাইমারি কারেন্টটাই বলে দেয়া থাকতো, এটা বলে থাকতো, তোমাকে যদি I0 বের করতে বলতে পারতো, এটা কি খুব কঠিন কাজ? না ভাই, এই যে ঠিক আছে, একদমই কিন্তু কঠিন কাজ না। ঠিক আছে, এখানে যেমন ডিটারমিন দ্য নো লোড কারেন্ট অফ দ্য, যেমন এইখানে দেখো I0 বের করতে বলছে। সরি ভাই, এই ম্যাথটার দিকে তাকাও, কি বলছে? প্রাইমারি এত টার্নস, তার মানে যাই দেখবার সাথে সাথে তোমার কাজ কি ভাই? যা বলবে তাই কি করে ফেলবা? যতটুকু বললে ততটুকু কি করে ফেলবা? ড্র করে ফেলবে। নো লোড কারেন্ট অন দ্য সেকেন্ডারি সাইড, when the load current on secondary side, সেটা কত? 80 অ্যাঙ্গেল কত? cos ইনভার্স 0.8। এটা কি লোড? খেয়াল করো the primary current, খেয়াল করো প্রাইমারি কারেন্ট মিন্স কোনটা ভাইয়া? I1 সমান কত? 25। ব্রাদার পরীক্ষা হলে এইভাবে তোমাদের মতো করবা। ল্যাগিং, যদি ল্যাগিং নাও বলা থাকতো তাও আমরা এখানে কি দিতাম? মাইনাস দিতাম না প্লাস দিতাম? কেন? 7। আচ্ছা নো লোড প্রাইমারি কারেন্ট, তার মানে অবশ্যই তোমার এখানে একটা কি ব্রাঞ্চ দিয়ে দিচ্ছে? এক্সাইটেশন ব্রাঞ্চ। বুঝলা আমরা কিভাবে বুঝলাম ভাইয়া? আবার বাই ডিফল্ট V1 সমান কত ভোল্টেজ ডিরেক্টলি কেউ লিখতে পারবা? V1 সমান 800 ভোল্ট যদি লিখি, তোমরা কি আমাকে বকা দিবা? না ভাই, বলো তো কেন ভাইয়া? ওইটাই ট্রান্স রেশিও। সো দিস ইজ দ্য কনসেপ্ট মানে এমনি এমনি আসবে না, এটা কিন্তু জায়গা থেকে আসছে। বিকজ অফ আমরা কি জানি V1 ভাগ V2 সমান কত? N1 ভাগ কত? N2। এদিক দিয়ে কারেন্ট I1 I0, এদিক দিয়ে কত? I2 প্রাইম। সুতরাং খেয়াল করছো যে পাওয়ার ফ্যাক্টরের গুরুত্বগুলো কত কত বেশি না? বোঝা যায় নাই? অনেক বেশি। এবং দিন শেষে আমরা জিনিসগুলো ঠিক এইভাবেই করব, টেকনিক্যাল ওয়েতে। সুতরাং দেখো এই রিলেটেড অনেক ম্যাথ আছে, আমি এগুলা আপলোড করে দিব, বা কোনটা কোনটা করতে হবে না করতে হবে। যেমন এই যে একটা ম্যাথ, তোমরা দাঁড়াও ওয়েট, হ্যাঁ দেখো এই টাইপের যেহেতু, আচ্ছা আমাদের আরেকটা ইয়ে আছে, সরি ভাই, তোমাদের কাজ এফোর্ট দিয়া তোমাদের আগায় নেওয়ার জন্য যা যা করা দরকার সেটা আমি করতেছি, এটা নিয়ে কোনো টেনশন নাই। বোঝা গেল? এবং সেটা সিস্টেমেটিক অর্ডারে, কিছু মুখস্থ করা লাগবে না, ব্রেনের উপর কোনো চাপ বা প্রেসার পড়বে না, দ্যাট আই অ্যাসিওর। বোঝা গেল? যেমন এই ম্যাথটাতে কি বলছে দেখো, ট্রান্সফরমার টেক্স এত নো লোড কারেন্ট, মানে কত? আইনের সংখ্যা কত? 10 অ্যাঙ্গেল কত? এই ব্যাটারি মেরে দিছে, cos ইনভার্স 0.2। ট্রান্স রেশিও তার মানে কত? N1 ভাগ কত? স্টেপ ডাউন। খেয়াল করো তাহলে N1 বাই কত? N2। সেকেন্ডারি কারেন্ট কত? I2 সমান কত? 200 মাইনাস cos ইনভার্স কত? 0.8। ফাইন্ড দ্য কি কারেন্ট?
প্রাইমারি কারেন্ট। খেয়াল করছো পাওয়ার ফ্যাক্টর বলতে কি কস, এইটা বোঝা গেছে তো? জি ভাই। ওকে, সিমিলার ওয়েতে এই জিনিসটা দেখো, যেমন এই ম্যাথে কি বলছে, সো বাই ডিফল্ট এটা কত, এ নন, এটা কত N2, নো লোড N2 কারেন্ট মিন্স কত, আই নট সমান কত 0.6 অ্যাম্পিয়ার এন্ড অ্যাবজর্ব এত ওয়াট, নো লোড প্রাইমারি কারেন্ট অবজার্ভ, তার মানে এটা কি পাওয়ার বলো তো? এটা কি অ্যাক্টিভ পাওয়ার? অ্যাক্টিভ পাওয়ার তো অবশ্যই, সেটা নো লোড পাওয়ার নাকি লোডেড পাওয়ার? বিকজ অফ সেকেন্ডারি নিয়ে কি কোনো কথা বলা আছে এখানে? তার মানে এটা নো লোডেড অবস্থায় আছে। কিভাবে আছে দেখো, খেয়াল করি, দেখো সেকেন্ডারি নিয়ে কি কোনো কথা বলছে ওরা? একটা কথা বলছে না ভাই, তার মানে এটা কি অবস্থায় আছে? নো লোড অবস্থায় আছে। নো লোড। নো লোডে কি হয়, আয়ন শোষণ কি থাকে, I2 প্রাইম কত, 0। আয়ন শোষণ কত, কি নট থাকে, I নট। নো লোড পাওয়ার শোষণ কি থাকে, পি অন শোষণ কত, V1, I নট কি ফাই, কস কি নট, ফাই নট। ভাই তাহলে এখানে ভোল্টেজ V1 শোষণ কত ভোল্ট হবে কেউ বলতে পারবে? 2200 ভোল্ট হবে না 200 ভোল্ট হবে? V1 কত হবে ভাইয়া? 2200। শোনো, কারেন্ট যদি না থাকে ওপেন সার্কিটে কিন্তু ভোল্টেজ থাকে, না থাকে না? ওপেন সার্কিটে কি ভোল্টেজ থাকে? থাকে। এই যে দেখো নো লোড পাওয়ার দেওয়া আছে, নো লোড প্রাইমারি কারেন্ট, এখান থেকে কি cos phi নটটা বের করে ফেলছি, তাহলে ওয়ার্কিং কারেন্ট IW সমান কত, I নট কত ফাই, ফাই নেট, আর তার ম্যাগনেটাইজিং ব্রাঞ্চ IM সমান কত, I নট কত ফাই, সাইন ফাই নট। ক্লিয়ার তো ভাইরা? ঠিক একই টাইপের জিনিসগুলো দেয়া আছে, একই টাইপের অনেক জিনিস আছে। সো নেক্সট দিন থেকে আমরা রেফার্ড ভ্যালু নিয়ে অনেক কিছু পড়া শুরু করব, ওকে? বাট আমি খুব বেশি কথা বলতে পারবো না বিকজ অফ ল্যাপটপ অফ হয়ে যাবে। বাট আমাকে এতটুকু অ্যাসিওর করেন, আমরা যতটুক পড়লাম, দেখেন ব্রেনের উপর দেখে কিছু আপনি বিশ্বাস করবেন না যে আমরা কত জিনিস পড়ে ফেলাইছি এবং এর রিলেটেড কত জিনিস পরীক্ষায় আসছে বা আসছে, ঠিক আছে? বাট মানে আমাদের পড়ানোর সিস্টেম গুলো ঠিক একই রকম হবে। আপনাদের কি কোনো অভিযোগ আছে বা কোনো কিছু বলার আছে কিনা বলেন, লাস্ট 2 মিনিট। না ভাই, অভিযোগ নাই। এবং প্রত্যেকটা জিনিস এইভাবে ক্রিস্টাল ক্লিয়ার ভাবে পড়বেন ভাই, ওই আন্ধার কোন্দারে থেকে পড়ার কোনো সিস্টেম নাই, ঠিক আছে? পরীক্ষা হলে ভুলে গেছেন, মুখস্থ করে গেছেন, না, আপনি মুখস্থ করে গেলে আপনাকে রিকভার করার সুযোগ আছে, ঠিক আছে? কারণ বিকজ অফ প্রত্যেকটা জিনিসই একদম পুরো বেসিক থেকে এবং তার একদম পুরো ফান্ডামেন্টাল থেকে আমি পুরো ডিসকাশন করে দেবো ইনশাল্লাহ। আমি কি বোঝাইতে পারছি? সুতরাং লাস্ট আপনাদের প্রতি রিকোয়েস্ট, আপনারা নিয়মিত অন টাইম লাইভ ক্লাসগুলোতে জয়েন করবেন এবং সর্বোচ্চ আপনি ক্লাস 40-50 মিনিট ক্লাস করার পরে বাইরে হয়ে যান, তাতে ক্ষতি নাই, কিন্তু সর্বোচ্চ চেষ্টা করেন আমার ক্লাসে ঢুকলে প্রথমেতেই ক্লাসে ঢোকার। বলেন এর কারণটা কি? আমি কিন্তু অলরেডি প্রুফ করছি যে আমার ক্লাসে ঢোকার মানে প্রথমে ঢোকার সুবিধাটা কি, উপকারিতাটা কি। এবং আজকের ক্লাসে দেখেন আমি প্রথম যে কয়েকটা কনসেপ্ট নিয়ে আলোচনা করছি এবং পরবর্তী যে ম্যাথ গুলো করছি এর বাইরে যা করছি না ভাই। সুতরাং এটাই আমার বলা। এবং 18তম ব্যাচের এক্সপিরিয়েন্স আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা সাপোর্ট আছে বলেই কিন্তু আমি আসছি। যেদিন থেকে আমার কথা আপনারা শুনবেন না, গুরুত্ব দিবেন না, ভ্যালু দিবেন না, আমরা টর্চ লাইট দিয়ে খুঁজে পাবেন না, এই কথাটা আমি সব সময় বলি, ঠিক আছে? বাট থ্যাংক ইউ সো মাচ যে আপনার কথাগুলো আপনারা শুনেন। হ্যাঁ, এই যে রাত 11টা 11:30 12টা পর্যন্ত ক্লাস, আমি যেদিন ভালো লাগে না ক্লাস নিতে ইচ্ছে করে না সেদিন আবার ক্লাস নিয়ে ফেলাই আবার বেশি। রাজু এরকম ঘটনা ঘটছে কিনা ভাই? জি ভাই, হুট করে ডিসিশন দিয়ে হুট করে অনেক। হ্যাঁ, সুতরাং আমার ডেডিকেশনে কোনো কমতি নাই, বাট আমি চাই যে আপনাদের ভিতরে যেন কিটা থাকে, আপনাদের ভিতরে স্পিডটা থাকে ভাই। স্পিড ধরে রাখার জন্য যা যা করা দরকার আমি করব ইনশাআল্লাহ। অলরেডি আমি এই জায়গাগুলোতে অলরেডি প্রুফ, ঠিক আছে? সুতরাং আপনাদের কোনো কিছু মাথার উপর দিয়ে যাবে না, সব জিনিস আমি সুন্দর করে আপনাদের বুঝাই দিব, আপনারা শুধু প্র্যাকটিস করবেন, নার্চার করবেন, দ্যাটস ইট। এবং দিন শেষে যে যত বেশি ইনপুট দিবে তার ইফোর্টটা তত কি পাবে, বেশি, বাংলা কথা যেটা, ওকে? আর আমাদের নন ডিপার্টমেন্টাল একটা গুগল ড্রাইভ আছে, যারা নতুন পেমেন্ট করেছেন আমি ওটাকে দিয়ে দিব, এবং একটা গ্রুপ আছে,
ওটা মেনটেন করে আমার কিছু ছোট ভাইরা আছে, ওরা ওদের মতো করতে থাকুক। আমি এখন অতটা সময় পাই না, আমি যখন সময় পাবো ওখানে অ্যানালিটিক্যাল কিছু ক্লাস নিয়ে দেবো ইনশাল্লাহ, এবং ওইটা নিয়েও আমি কমিটেড, আমি আরো কাজ করবো। বাট ইদানিং আমি খুব বেশি টাইম করে উঠতে পারতেছি না, বাট আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। ওকে, আর যারা আমাকে ইতিমধ্যে পেমেন্ট করে দিচ্ছেন তারা গুগল ড্রাইভ অ্যাক্সেস পাবেন, ঠিক আছে? তারা আমাকে ইনবক্সে মেইল অ্যাড্রেসটা দিয়ে রাখেন। আমি এখনো গুগল ড্রাইভটা কিছু ক্রিয়েট করিনি, এটা হয়তো আগামীকাল করে আমি সবাইকে অ্যাক্সেস দিয়ে দিব এবং সবকিছু আমি জানাই দিব। আমাদের সিক্রেট গ্রুপটাতে অ্যাড করা হয়েছে ইতিমধ্যে, ওখানে আমি সবকিছু জানাই দিব। প্লাস আমার প্রিভিয়াস পুরনো স্টুডেন্ট যারা আছে তাদের বলার কিছুই নাই, ঠিক আছে ভাইরা? তোমরা আজকে একটু ডেমো ক্লাস করছি, আমরা কিন্তু আজকে ক্লাসের কিছুই করি নাই। রাজু, কথা সত্যি কি মিথ্যা ভাই? জি ভাই, তাও তো আগে সেটা এখন তাও তো ধরছেন ভাই, আগে তো আগে ধরতামই না। ডিসকাশন পরিচয় করতে থাকতো, ওরিয়েন্টেশন যেটা বলে। হ্যাঁ ঠিক আছে, সুতরাং আমরা পড়া ধরি নাই, ঠিক আছে? তাই মোটামুটি এরকম, এবং সামনের দিনগুলো অ্যাটলিস্ট মজা পাবেন, এনজয় করতে পারবেন, দ্যাট আই অ্যাসিওর। আমি এতটুকু মানে খুব আশ্বস্ত করতে পারি আপনাদের। এবং এট দ্য 11th এন্ড আমার কাছে কোর্স করে একটা ভালো ফিলিংস নিয়ে যাইতে পারবেন, যদি আপনারা ওই ফাঁকিবাজ টাইপের না হন অ্যাটলিস্ট। আর ফাঁকিবাজ হইলেও অ্যাটলিস্ট এতটুকু বলতে পারবেন না যে ভাই ভালো পড়ায় না, ভাই ফাঁকি দেয়, এই কথাটা বলার সাধ্য ক্ষমতা কার নাই, ইনশাল্লাহ। ঠিক আছে ভাইরা? সো আমি যেমন আপনাদের সাপোর্ট দিয়ে যাব, আপনাদের পক্ষ থেকে আমাকে একটু সাপোর্ট দিতে হবে, ঠিক আছে? আমারও বিভিন্ন সময় মানে আমাকেও সাপোর্ট দিতে হবে। বাংলা কথা, আমাকে যদি তোড়জোড় করেন, এই করেন, প্রেসার দেন, তাহলে কিন্তু পুরো সিস্টেমই বাদ দিয়ে দিব, বোঝা গেল? বাট আমি সর্বোচ্চ চেষ্টা করি পাংচুয়ালিটিটা মেনটেন করার জন্য, রেগুলারিটিটা মেনটেন করার জন্য, বোঝা গেল? সো আপনাদের আর কারো কি কিছু বলার আছে ভাইরা? না ভাই, ভাই একটা পদ্ধতি বলতে যাচ্ছিলাম, ওই বলেন ভাই। এনপিসিবিএল অ্যাপ্লাই করতে যাচ্ছিলাম, এটা একাধিক অ্যাপ্লাই কি করা যাবে? এটা খুব সম্ভবত মানে একটাই করা যাবে, যে কোনো একটাই মানে করা যাবে। একই টাইমে সবগুলো পরীক্ষা হয়ে যাবে, তাই না? একই টাইমে হয় কিনা দেখেন, দুইটা নিবে না নে, একটাই করে ফেলানোর পর আরেকটা দিতে যান, দেখেন নিবে না নে। ও আচ্ছা, ঠিক আছে, সিস্টেমে নিবে না নে, ঠিক আছে? আমি তাও বলে দেই, এক্সিকিউটিভ ট্রেনিং ইলেকট্রনিক্স এর পরীক্ষা বুয়েটে হয় না, বুয়েটের বাইরে হয়, ঢাকা ইউনিভার্সিটি নিউক্লিয়ার ডিপার্টমেন্ট নেয়। আর হচ্ছে এক্সিকিউটিভ ট্রেনিং ইলেকট্রিক্যাল, সেটা হচ্ছে বুয়েটে হয়, ঠিক আছে? আর কমিউনিকেশনেরটা ওই তো ওটা ইসে হয়, ওটা ইসের বাইরে হয়, বুয়েটের বাইরে হয়, ঢাকা ইউনিভার্সিটি নিউক্লিয়ার ডিপার্টমেন্ট নেয়। ফিজিক্স এর যেটা আছে, শুধু ইলেকট্রিক্যালটা শুধু বুয়েটে নেয়, ইলেকট্রিক্যালটা বুয়েটে নেয়। সুতরাং ইউ মেক শিওর যে আপনি কোনটাই করবেন। এবং ইসের যে ইটা হয় ঢাকা ইউনিভার্সিটিতে হয়, কোশ্চেনে কোনো মাপকাঠি নেই, বোঝা গেল? উল্টাপাল্টা করে, কিন্তু সেক্ষেত্রে বুয়েট কিন্তু খুব ভালো জায়গা। ওকে জি ভাই। সো আর কারো কি কোনো কোশ্চেন আছে ভাইরা? ঠিক আছে, হ্যাঁ, বাট দিন শেষে ইনশাল্লাহ ভালো লাগবে আশা করি, ঠিক আছে? সামনের দিনগুলোতে। থ্যাংক ইউ সো মাচ ভাইরা। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।